আম, সবাইকে শুভেচ্ছা আজকের সেশনে। আমি একটু শুরুতে জিজ্ঞেস করে নেই আমার ভয়েস ক্লিয়ার কিনা, আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো, এরপরে আমি শুরু করব। একটু কমেন্ট করে জানালে ভালো হয় আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা। কেউ কি একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, মেহনাজ বিনতে আমিন বলছে ক্লিয়ার আপু। আমি তাহলে শুরু করি। আম, আমার ইন্ট্রোডাকশনে ইতিমধ্যে আপনারা জানেন যে আমি নাসরিন সুলতানা, ফাউন্ডিং প্রেসিডেন্ট নিউজ বাংলাদেশ। আজকের সেশন আমাদের মূলত একটা ধারাবাহিক এপিসোডের অংশ, যেখানে আমরা দেশ বিদেশের বিভিন্ন পার্সোনালিটিদেরকে বিভিন্ন এপিসোডে নিউজ বাংলাদেশ নিয়ে আসে। তো তার একটা অংশ হিসেবে আজকে আমার চলে আসা। এর আগের পর্বে নিউজ ইন্টারন্যাশনালের ফাউন্ডার এসেছিল, তো এরপরেই তাদের দাবি ছিল নিউজ ইন্টারন্যাশনাল ফাউন্ডারের পরে কেন নিউজ বাংলাদেশ ফাউন্ডার নয়। তো তাদের রিকোয়েস্টে আসা। নিউজ কল সবসময় ফ্যামিলি কল। তো যদিও আমি কোনো অনলাইন প্রোগ্রামে আসি না, আজকে নিউজের জন্য আসা, যেহেতু পরিবার থেকে বলেছে সেজন্য আসতে হলো। তো আমার আজকে সেশনটা মূলত সেশন না, এটা একটা ডিসকাশন, আড্ডা আপনাদের সাথে। আমি জানি আজকে যারা আসবেন বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে নিউজের মেম্বার, অর্গানাইজার, বিভিন্ন চ্যাপ্টার থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাকে শুনছেন। সো নিউজের গল্পটা মূলত থাকবে আমার আলোচনায়, সেই সাথে থাকবে আপনাদের প্রশ্ন। আপনারা যদি আমার কাছে কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, লিডারশিপ বিল্ড আপ, এই অর্গানাইজেশনগুলো কিভাবে আপনার প্রফেশনাল কেরিয়ারে হেল্প করতে পারে, বা অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে সেই অভিজ্ঞতা কিভাবে আপনাদের প্রফেশনাল কেরিয়ারে কাজে আসবে, সেই সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আমি যেহেতু এককভাবে লাইভে এসেছি, কোনো উপস্থাপক নেই, আপনাদের প্রশ্নই আমাকে উজ্জীবিত রাখবে। একা একা আসলে কথা বলা খুব মুশকিল। আপনারা যত প্রশ্ন করবেন তত আমার পক্ষে আলোচনাটা জীবন্ত রাখতে সহজ হবে। প্রান্ত, সাবরিনা সিকমা, মাসুদ, এনিধর, এস তৌরিফ, ফারিহা হোসাইন, সাইফুর রুদ্র, সবাইকে ধন্যবাদ। সবাই কমেন্টে জানিয়েছেন আমার ভয়েস শোনা যাচ্ছে, এবং আপনাদেরকেও ধন্যবাদ আমাকে শোনার জন্য। নিউজের গল্পটা যদি বলতে হয়, আমাদের নিউজ বাংলাদেশ চ্যাপ্টারের শুরু আসলে 2016 থেকেই। 2016 সালে প্রথম আমরা নিউজের মেম্বার হয়ে আমরা বেশ কয়েকজন নিউ দিল্লিতে নিউজ ইন্টারন্যাশনালের একটা উইন্টার স্কুল ছিল, সেটা নভেম্বর মাসে 2016 সালে। তো তখন আমরা সেখানে উইন্টার স্কুলে যাই। যাওয়ার পরে নিউজ ইন্টারন্যাশনালের কাজ দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি। দেখেছি যে প্রতীক বক্সিকে দেখেছিলাম, নিউজ ইন্টারন্যাশনাল ফাউন্ডার, সেই উইন্টার স্কুলে ছিলেন। সেই উইন্টার স্কুলে বিভিন্ন দেশ থেকে, ইরান, সুইজারল্যান্ড, সুইডেন, ইউএসএ, অনেক দেশ থেকে পার্টিসিপেন্টরা এসেছিলেন। তারা নিউজ নেটওয়ার্কিংয়ের কারণে এসেছিলেন। ইরানের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, নিউজ সুইজারল্যান্ড, সুইডেন, বিভিন্ন দেশ থেকে নিউজের মেম্বার, প্রেসিডেন্ট, জিএস, তারা এসছেন। সো আমি সেটা দেখে খুবই অনুপ্রাণিত হই, কারণ আমার মনে হচ্ছিল প্রতীক বক্সী একটা আমার সমবয়সী একটা ছেলে, সে যদি পুরা পৃথিবীতে এত বড় একটা নেটওয়ার্ক বিস্তৃত করতে পারে, তাহলে এই বয়সে আমরা কেন নই। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো আমরা চিন্তা করলাম আমরাও নিউজে জয়েন, তো আগেই মেম্বারশিপ নিয়েছিলাম। পরে আমরা প্রতীক বক্সির সাথে কথা হয়, সে আমাদেরকে নিউজ বাংলাদেশের তাদের যে কাজ করার ইচ্ছা সেটাও জানায়। পরবর্তীতে নিউজ ইন্টারন্যাশনাল থেকে কল হয় যে ন্যাশনাল বোর্ড দেওয়ার জন্য নিউজ বাংলাদেশের। অন্যান্য 26টি দেশে ছিল, 25টি দেশে ছিল, নিউজ বাংলাদেশ 26তম দেশ নিউজের যেখানে কাজকর্ম আছে। আপু, আপনার সংগঠনমুখী হওয়ার গল্পটা যদি বলতেন। আপনি তো অনেক সংগঠনের সাথে যুক্ত আছেন, ঠিক কোন বিষয়টি আপনাকে সংগঠনমুখী হওয়ার পটভূমি হিসেবে কাজ করেছে? হ্যাঁ, প্রশ্নটা নিব।
তার আগে আমি যারা জয়েন করছি তাদেরকে একটু ধন্যবাদ দেই। মোহাম্মদ মনির হোসাইন, আফরিন জাহান, সোনিয়া জেসমিন মনিকা, সুপ্ত, সানজিদা নিশি, ফারিয়া আক্তার, সাইফুল ইসলাম বাপ্পি, মনির হোসাইন, মনির হাসান, প্রান্তকরণ, সবাইকে ধন্যবাদ। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি সাইফুরুজ্জের প্রশ্নটা নিচ্ছি, আপু আপনার সংগঠনমুখী হবার গল্পটা যদি বলতেন। আমি আসলে নিউজ করার আগে থেকেই, নিউজে যুক্ত হওয়ার আগে থেকেই সংগঠনের সাথে জড়িত ছিলাম। কখনো টিআইবি, কখনো এডওয়ালো স্কুল, বিভিন্ন সংগঠন থেকেই, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই জড়িত। এক্সট্রা কারিকুলার বরাবরই আমাকে টানতো আগে থেকেই। তো এই অর্গানাইজেশনগুলোতে জড়িত হওয়ার মূল কারণ যেটা ছিল, সেটা আমার কাছে মনে হয়েছে ইউনিভার্সিটি আসার পরে বেশিরভাগই বলতো পাবলিক ইউনিভার্সিটি আসলে পড়াশোনা নাই, কি করে, ক্লাস কম হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। আমরা যেভাবে স্কুল কলেজে ধলাবাঁধা গণ্ডির মধ্যে ছিলাম, ধলাবাঁধা পড়াশোনার মধ্যে ছিলাম, ভার্সিটি সেখানে অনেক বেশি খোলা জায়গা, আবার অনেক বেশি সময় নষ্ট করার জায়গা। তো আমার কাছে প্রথম বর্ষে অনেকদিন মনে হচ্ছে যে এখানে বেশিরভাগ ছেলে মেয়েরা ঘুরছে বেড়াচ্ছে, খুব ভালো, ঘুরে বেড়ানো খারাপ না, কিন্তু সেগুলোর পাশাপাশি আমরা সময়টা কোনো কনস্ট্রাকটিভ কাজে ব্যবহার করছি কিনা, কোনো ভালো কাজে ব্যবহার করছি কিনা। আর যেখানে আমার সাথে সাথে আরো অনেকেরই উপকারে আসবে, অনেকেই হচ্ছে সময়টাকে সুব্যবহার করতে পারবে, অনেকেই আমার সাথে সাথে অন্যরাও সমাজের বিনির্মাণে কাজে আসবে। অনেকে বলে থাকে যে আমি পড়াশোনা শেষ করব, তারপরে হচ্ছে মানুষের উপকার করব। আসলে মানুষের উপকার করব এটার কোনো টাইম লাইন নাই। আমরা যদি সেট করি যে আমি আগামী 2 বছর পর মানুষের উপকার করা শুরু করব, এটা আমার কাছে মনে হয় মানে আসলে ইন্টেনশনটা পিওর না। যখনই আমি উপলব্ধি করব যে আমার কোনো কিছু করার ক্ষমতা আছে মানুষের জন্য, ঠিক তখন থেকে আমি তাদের জন্য কাজ করা শুরু করব। তো আমার কাছে ভার্সিটির প্রথম বর্ষ থেকে মনে হয়েছে যে সময়টা আমি এক্সট্রা পাচ্ছি ইউনিভার্সিটি পড়াশোনার বাইরে, অন্যান্য যে সময়টা পাচ্ছি সেটা আমার ভালো কিছু কাজে ব্যবহার করা উচিত। এমনভাবে ব্যবহার করা উচিত যেন আমি আজকে না, আগামীকাল না থাকলেও মানুষ বলবে এই মেয়েটা আমাদের জন্য কাজ করতো, এই মেয়েটা অনেকের কথা ভাবতো। এটা আসলে আমাকে সংগঠনমুখী হতে বেশি উৎসাহিত করেছে। যদি বলি যে খুব প্র্যাকটিক্যালি বলে প্রফেশনাল লাইফে কাজে আসবে কিনা, এত কিছু আসলে তখন চিন্তা করিনি যে সংগঠন করলে ভবিষ্যতে কোনো উপকার আসবে কিনা, আমার চাকরিতে কোনো কাজে আসবে কিনা, সেরকম কোনো কিছু চিন্তা করিনি। তখন শুধু একটা জিনিসই ছিল, প্যাশন ছিল যে মানুষের জন্য কিছু করব, মানুষ ভালো বলবে, মানুষের উপকার হলে মনে একটু শান্তি পাবো, মানে মনে হবে যে আমার আজকের দিনটা ওর দিয়ে, আজকের দিনটা আমার মানে বৃথা যায়নি, আমি কারোর জন্য কিছু করতে পারছি, কাউকে কোনো না কোনোভাবে কাউকে সহযোগিতা করতে পারছি। তো সেটাই হচ্ছে সংগঠনমুখী হওয়ার প্রথম অনুপ্রেরণা আমার জায়গা থেকে। আমি মনে হয় রুদ্রের প্রশ্নের উত্তর দিয়েছি, সাইফুর রুদ্রের। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই চর্চাটা করে এসেছি, আর সেটা করতে করতে একটা মোহাম্মদ পিজওয়ার হোসাইন, আমার বন্ধু এবং নিউজ বাংলাদেশের কলিগ, if you have any plan for taking any initiatives in the near future keeping the challenges of COVID-19 in mind, please let us know. এটা কি নিউজ, ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান, এই প্ল্যানটা কি নিউজ বাংলাদেশের ক্ষেত্রে, নিউজ বাংলাদেশ নাকি অন্যান্য বিষয়? যদি নিউজ বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়, নিউজ বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমাদের যেটা আমরা অ্যাডভাইজারি অপিনিয়ন যেটা দিয়ে থাকি, আমরা তো এখন এক্সিকিউটিভ বডিতে নেই, যেহেতু আমরা মূলত আমাদের কাজটা মূলত অ্যাডভাইজারি। তো বর্তমান কমিটিকে আমরা যেটা সাজেস্ট করেছি সেটা হচ্ছে তারা যেন অনলাইন প্রোগ্রাম করে। আমাদের এই প্রফেশনালস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই সিজনটা পরে আমরা নিউজ অনলাইন মুটিং স্কুলের পরামর্শ আছে, তারা নিউজ বাংলাদেশ সম্ভবত এই কিছুদিন পরেই নিউজ অনলাইন মুটিং স্কুলটার দিকে এগিয়ে যাবে। এবং অনলাইন মুটিং স্কুলটার পরে যেটা আমাকে ভাইস প্রেসিডেন্ট, নিউজ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেসি বলেছে, তারা একটা মোটকোট কম্পিটিশনও করতে চায়। তো জহুরুল হক ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং তার প্ল্যানটা শেয়ার করেছে সে আমাদের সাথে, তারা অনলাইন মুটিং স্কুলটা করবে।
তারপর পরই সঞ্চয়ী নিউজ ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেসি তার উদ্যোগে একটা নিউজ অনলাইন মুটিং কম্পিটিশন হবে, সেটা অনলাইন মুটিং স্কুলের পরেই কম্পিটিশনটা হবে। তো এই অনলাইন মুটিং স্কুল বা মুটিং কম্পিটিশনটা হলে যে লাভটা হবে, আগে এই মুটিং স্কুলটা শুধু চট্টগ্রাম কেন্দ্রিক অথবা ঢাকা কেন্দ্রিক হতো, কখনো ঢাকায় হয়েছে কখনো চট্টগ্রামে। আমাদের নিউজের যে শাখাগুলো দূরে আছে, যেমন কুষ্টিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, কক্সবাজার, অনেক জায়গায় আমাদের শাখাগুলো আছে যেখানে আসলে আমরা খুব বেশি কাজ করার সুযোগ হয় না। সেখানে নিউজ মুটিং স্কুল চালু করতে চাইলেও আমরা পারি না। তা আমার মনে হয় এই বরিশাল, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, কুমিল্লা, কক্সবাজার আমাদেরকে অনেকবার বলেছে তারা একটা মুটিং স্কুলে জয়েন করতে চায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অনলাইন মুটিং স্কুলটা তাদের জন্য খুব উপকারী হবে। তারা এটার মাধ্যমে মুটিংয়ের যে ইনিশিয়েটিভ সেটার একটা অংশ হতে পারবে, তাদের কাজে আসবে। আর এরপরে কম্পিটিশনটা হবে নিয়ার ফিউচারে আমার জানা মতে এই কয়েকটা প্রোগ্রাম আছে, তবে সেগুলো পরে নিশ্চয়ই আরো প্ল্যান আছে, সেটা পরিস্থিতি বুঝে কোভিড-19 সিচুয়েশন বুঝে তারা গ্রহণ করবেন। এবছর আপাতত অনলাইন কেন্দ্রিক কাজগুলোই নিউজ বাংলাদেশ করতে চাইবে, এবং সেটার আসলে একটা ভালো দিক তো আগেই বলেছি, সেটা ভালো দিকটা হচ্ছে পুরো বাংলাদেশ থেকে অডিয়েন্সকে কানেক্ট করা যায়, যারা অনেক দূরে আছে, যারা আসলে জিওগ্রাফির কারণে ফ্যাসিলিটিসগুলো পেতো না, তারা এখন ফ্যাসিলিটিসগুলো পাবে। আমাদের একটা নিউজ ইন্টারন্যাশনাল ফেস্ট হওয়ার কথা ছিল, হতে পারেনি। তো সেটাও নিউজ বাংলাদেশ কারেন্ট বোর্ড চাইছে তারা সেটা অনলাইন ভিত্তিক করবে। তারা ইন্টারন্যাশনাল ল ফেস্টটাও এবছর করবে, অনলাইন ভিত্তিক করবে। তো আমার মনে হয় নিয়ার ফিউচারে এই 3টা প্ল্যানই আছে, এরপরগুলো দেখা যাক। এবং এগুলো পাশাপাশি আমাদের যে নিউজ বাংলাদেশের জার্নালটা আছে সেখানে লেখালেখির জন্য প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে। এই কয়েক মাসে 30টিরও উপরে লেখা প্রকাশিত হয়েছে, সেটা অবশ্যই ভালো দিক। ছেলেমেয়েরা এখন প্রচুর লেখালেখি করছে, লেখা পাঠাচ্ছে নিউজ বাংলাদেশ জার্নালে। আমি বলবো আরো বেশি লেখা পাঠান। ছেলে মেয়েদের জন্য, মেম্বারদের জন্য এটা একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি, যেখানে আপনি বাইরের কোনো জার্নালে যদি আপনি ট্রাই করতে যান তাহলে আপনার অনেক দিন অপেক্ষা করতে হবে ফিডব্যাক পাওয়ার জন্য, যেখানে নিউজ বাংলাদেশে খুব দ্রুতই ফিডব্যাক দেওয়া হয় এবং অনেক সময় লেখাগুলো এডিট করে দেওয়া হয়, সাজেশন দেওয়া হয় কোথায় ভুল হচ্ছে, কিভাবে লেখাটা ইমপ্রুভ করবে। নিউজ বাংলাদেশ এডিটর ইন চিফ হিসেবে এখন ইভনাথ ভুইয়া আছে, চমৎকার কাজ করছে। তিনি সবসময় ফিডব্যাক দেওয়ার সময় মাথায় রাখেন যে কিভাবে লেখাটা ইমপ্রুভ করবে, সেগুলো মাথায় রেখেই ফিডব্যাক দেন। এবং কেস ল রিভিউ থেকে শুরু করে বিভিন্ন সেগমেন্ট আছে জার্নালে যেখানে আপনারা লেখা দিতে পারেন। তো আমার মনে হয় এই অবসরে বাসায় বসে রিসার্চ এবং জার্নালে লেখা দেওয়া এটা আপনাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি, নিজের সময়টা কাজে লাগবে এবং এই আর্টিকেল প্রকাশটা আপনার ভবিষ্যৎ কেরিয়ারে অনেক ধরনের সহযোগিতা করবে, আপনাকে অনেক বেশি মানে গভীর থেকে জানতে উৎসাহিত করবে এবং আপনার ভবিষ্যৎ কেরিয়ারে এটা একটা ভালো প্রভাব পড়বে। আর যারা একাডেমিশিয়ান হতে চান তাদের জন্য তো আর্টিকেল একটা অবশ্যই দরকারি জিনিস, লেখালেখি ছাড়া একাডেমিশিয়ান কল্পনাই করা যায় না। সানজিদা আফরিন বলছে কথাগুলো বেশি ভালো লাগছে আপু, সবসময় সুস্থ থাকুন। ধন্যবাদ সানজিদা, আমি সানজিদাকে ব্যক্তিগতভাবে চিনি, চমৎকার মেয়ে। আলরিয়া বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, লাইভ আসার জন্য থ্যাংকস, মাই প্লেজার। কিষণ কুমার, নাইস টু সি ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। মনি আমার খুব কাছের ছোট বোন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। মনি, থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভ সেকশনে পুরো বাংলাদেশ থেকেই ছেলে মেয়েরা কমেন্ট করছে, আমার আগের কলিগ, বর্তমান মেম্বার অনেকে কমেন্ট করছে, সবাইকে ধন্যবাদ, সবাই সময় দিয়ে আমার কথা শুনছেন। আমি মনে হয় আর কোনো জহিরুল হকের একটা প্রশ্ন আছে, নতুন লিডারশিপ তৈরিতে নিউজ কিভাবে ভূমিকা রাখছে এবং সামনে রাখবে? এটা মনে হয় জহির জানে, কিন্তু জহির সবাইকে জানাতে চায়, নিউজের ভাইস প্রেসিডেন্ট তো তার দায়িত্বের মধ্যে পড়ে, সবাই জানুক। তো নিউজ আসলে কি ভূমিকা রাখছে, নিউজ শব্দটার মধ্যেই আছে নেটওয়ার্কিং। আমরা বলছি দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস, যে সংগঠনটার নামেই বলা হচ্ছে নেটওয়ার্ক,
সেই সংগঠনের কাজটা যে নেটওয়ার্কিং হবে সেটা বোঝা যায়। এবং নিলস 2017 সালে তার কার্যক্রম শুরু করে বাংলাদেশে, এবং 2 বছরের মধ্যে 48টি ইউনিভার্সিটির মধ্যে নিলসের মেম্বার আছে। এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তাদের ইউনিভার্সিটির ব্যবধানটা ভুলে গিয়ে একসাথে কাজ করেছে। আমি ঢাকায় যখন প্রোগ্রাম হয়েছে দেখেছি অনেকগুলো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একসাথে মিলে প্রোগ্রাম অর্গানাইজ করছে। চট্টগ্রামে যখন কাজ হচ্ছে তখনও দেখেছি চট্টগ্রামে অনেকগুলো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একসাথে মিলে প্রোগ্রাম অর্গানাইজ করছে, যেখানে কেউ কাউকে আগে চিনতো না, সেখানে তারা একই প্ল্যাটফর্মে থেকে কাজ করছে। তারা ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে, তারা ল স্টুডেন্ট হিসেবে তারা সবাই যে একই জায়গায় বিলং করে, তাদের মধ্যে কমন শেয়ারিং আছে, কমন বন্ডেজ আছে, এই বোর্ডটা তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং এটা হচ্ছে নেটওয়ার্কিং এর কথা গেল। যদি বলা হয় লিডারশিপ কিভাবে তৈরি হচ্ছে, লিডারশিপ নিলসের প্রথম যে গুড সাইডটা হচ্ছে নিলস যারা চালায় তারা সবাই ছাত্রছাত্রী। আপনারা কখনো দেখবেন না কোথাও নিলসের কোনো শিক্ষক অর্গানাইজার হিসেবে কাজ করছেন, না, করেন না। আমি যখন শুরু করেছি নিলস তখন আমি ছাত্রী হিসেবেই শুরু করেছিলাম, আমি তখন স্টুডেন্ট ছিলাম। আমার সাথে যারা শুরু করেছিল সবাই ছাত্র ছিল। আমরা ছাত্রছাত্রীরা মিলে একটা প্ল্যাটফর্ম করেছি, আমরা অনেক পরিশ্রম করে করেছি। হ্যাঁ, শিক্ষকদের সহযোগিতা আমরা নিয়েছি যখন আমাদের কোনো পরামর্শ প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন কাজ আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে করেছি, একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে করেছি, ঝুঁকি নিয়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, বাধার সম্মুখীন হয়েছি। সব কিছু আমরা ছাত্র অবস্থায় মোকাবেলা করেছি একসাথে কাজ করে। আর এই যে ঝুঁকি নেওয়া, এই চ্যালেঞ্জগুলো ফেস করা, প্রতিকূলতাগুলো ফেস করা, এই বয়সে ছোট বয়সে ছেলেমেয়েরা যারা শিক্ষার্থী তারা যখন এই প্রতিকূলতাগুলো শুরু থেকেই মোকাবেলা করে তখন তাদের মধ্যে আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে যায়। যখন আপনি দেখবেন আপনি একটা বিপদ, একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছেন, আপনার সেলফ কনফিডেন্স বুস্ট হয়। তো এই ব্যাপারটা আপনাকে অনেক বেশি ভোকাল হতে সাহায্য করবে, অনেক বেশি স্ট্রং পার্সোনালিটি ক্যারি করতে সহযোগিতা করবে। কারণ আপনি জানেন আপনি অনেক বেশি বিপদ মোকাবেলা করেছেন। অনেক সময় দেখবেন প্রোগ্রাম রেডি, আপনার গেস্ট নেই, গেস্ট কোনো কারণে আসতে পারছেন না, আপনাকে ফোন করে জানালেন তার পারিবারিক সমস্যা, তার আত্মীয় মারা গেছে, আসবেন না। আপনি এখন হুট করে গেস্ট কিভাবে পাবেন? আপনি বিপদে পড়ে যাবেন। আপনার অডিয়েন্স আপনাকে কি বলবে? আপনি অনেক সময় দেখবেন আপনার প্রোগ্রাম রেডি, আপনার খাবার আসার কথা 12টায়, আপনার খাবার আসছে না, আপনার খাবারের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আপনার 400 অডিয়েন্স বসে আছে, আপনি তাদেরকে কিভাবে বোঝাবেন লাঞ্চ আসতে দেরি হবে? আপনি খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়বেন। এই যে কঠিন কঠিন পরিস্থিতি, আমার অনুষ্ঠানে হঠাৎ করে গেস্ট আসবে না, হঠাৎ করে খাবার আসবে না, আপনি আপনার প্রোগ্রাম কালকে, আপনি হঠাৎ করে জানছেন আপনার ভেন্যুতে সমস্যা, আপনাকে ভেন্যু চেঞ্জ করতে হবে, আপনি কিভাবে ডিল করবেন? এই যে পরিস্থিতিগুলো, আপনি যখন যে মানুষ হিসেবে এত কঠিন কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করেন, অনেক মানুষকে আপনার ফেস করতে হবে। আপনার প্রোগ্রামে 400 মানুষ আসবে, 300 মানুষ আসবে, এতগুলো মানুষকে আপনি কিভাবে কনভিন্স করবেন, কিভাবে তাদেরকে সন্তুষ্ট করবেন? আমাদের বাসায় যখন 5 জন মেহমান আসে তাদেরকে সন্তুষ্ট করতে আমাদের অনেক কষ্ট হয়, সেখানে আপনি 500 জন মানুষকে কিভাবে সন্তুষ্ট করবেন? তো এই যে 400-500 মানুষকে আপনার অর্গানাইজিং ক্যাপাসিটি দিয়ে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, কোয়ালিটি প্রোগ্রাম দিতে হবে, এত কিছু প্রেশার আপনি এই ছোট বয়সে নিচ্ছেন, যেগুলো অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো প্রোগ্রাম আয়োজনের সময় করে থাকে। 500 জনের প্রোগ্রাম আয়োজন করে, 1000 জনের প্রোগ্রাম আয়োজন করে, সেখানে এই ছোট ছোট ছেলে মেয়েগুলা এই বয়সে তারা এই ঝুঁকিটা নিচ্ছে, আমি 500 জনের জন্য প্রোগ্রাম আয়োজন করব, আমি জাস্টিসকে নিয়ে আসবো আমার প্রোগ্রামে, বাংলাদেশের একজন সম্মানিত বিচারপতিকে আমি প্রোগ্রামে আনবো, তাকে কিভাবে আনবো, তার প্রোটোকল মেনটেন কিভাবে করবো, এই ছোটখাটো সব জিনিসটাকে একাই ডিল করতে হচ্ছে। সে যখন এই কঠিন কঠিন জিনিসগুলো নিজে থেকে করতে শিখবে, সে যতই বাধা পাবে, যতই সমস্যার সম্মুখীন হবে, ততই তার লিডারশিপটা আসলে শক্ত হবে। মানে যদি নিজেকে খুব শক্ত জায়গায় নিতে হয়, আমি সবসময় বলি কমফোর্ট জোনে থাকা যায় না। আমি সবকিছু রেডিমেড পাচ্ছি, আমি ভেন্যু রেডিমেড পাচ্ছি, আমার প্রোগ্রামের টাকা চলে আসছে ঠিক মতো, আমার গেস্ট ঠিক মতো চলে আসলো, তাহলে কিন্তু আমার শেখার কিছু থাকলো না, আমি সবকিছু খুব সহজে পেয়ে যাচ্ছি। কিন্তু যখন আমি পাবো না, আমি যখন দেখবো আমার প্রোগ্রাম করতে গিয়ে বাজেট নেই, আমার প্রোগ্রাম করতে গিয়ে অর্গানাইজার অসুস্থ হয়ে গেছে, যে কাজটা করার কথা ছিল সে কাজটা করেনি, একটা গেস্ট আসছে না, যে গেস্ট আসার কথা ছিল তাকে আপনি পাচ্ছেন না, সব কিছু নিলে যখন আপনি মানে কঠিন পরিস্থিতিগুলোকে ফেস করতে শিখবেন, তখনই আপনার লিডারশিপটা আসলে তৈরি হয়। যত বেশি সমস্যা, যত বেশি অসুবিধা, যত বেশি ঝুঁকি, তত বেশি আপনার জন্য সুযোগ নিজেকে প্রমাণ করার, নিজের সামর্থ্য, মানুষ আমি আরো কত বেশি কিছু পারি,
সেটা দেখানোর একটা সুযোগ তৈরি হয়। আমার সামর্থ্য যে কত বেশি, আমি নিউজে আসার আগেও অর্গানাইজেশন করেছি, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি, তবে সেগুলো টিআইবি এবং অন্যান্য অর্গানাইজেশন ছিল। তবে সরাসরি স্টুডেন্টদেরকে ঝুঁকি নিয়ে যখন কাজ করতে হয়েছে সেটা আমি নিউজে আসার পরে বুঝেছি। যখন আমার সাথে আমরা অনেক স্টুডেন্ট মিলে প্রোগ্রাম আয়োজন করছি, কোনো কোনো কোম্পানি নেই, কোনো স্পন্সরশিপ নেই, আমরা নিজেরাই করছি, আমরা বুঝতে পেরেছি কত কঠিন সময়টা, যাত্রাটা কত কঠিন। আমি আমি আমার মনে আছে আমি প্রথম নিউজের প্রোগ্রামে আমি আমার বাবাকে সহ নিয়ে রাত 12টায় সার্টিফিকেট প্রিন্ট করে এনেছিলাম। পরের দিন প্রোগ্রাম ছিল, রাত 3টা পর্যন্ত আমি সার্টিফিকেট সাইন করেছি। আবার 5টা বাজে ঘুম থেকে উঠে গেছে প্রোগ্রামের জন্য, চিটাগাং ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল। সারা রাত ঘুমাইনি, রাত 12টায় সার্টিফিকেট নিয়ে আসে, এগুলো সহজ কাজ না। আমি প্রেসে বসেছিলাম ঘন্টার পর ঘন্টা। প্রথম দিকে নিউজ যখন যাত্রা শুরু করে তখন এত বেশি মানুষ, এত বেশি ছেলে মেয়ে ছিল না। আর তার উপর নিউজ একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমাদেরকে কনভিন্স করতে অনেক কষ্ট হয়েছে যে নিউজে কাজ কেন করবে, কেন করা উচিত, কিভাবে নিউজে আপনার লিডারশিপ স্কিল ডেভেলপ করবে, কিভাবে আপনার অর্গানাইজেশনাল স্কিল ডেভেলপ করবে, কেন এই কমন ল প্ল্যাটফর্মটা সব স্টুডেন্টদের, সারা বাংলাদেশের সকল ল স্টুডেন্টদের দরকার, সেটা কনভিন্স করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। কারণ যেহেতু আমরা নতুন, যখন প্রথম স্টেপটা সবসময় কঠিন হয়, তখন সব কাজ নিজের হাতে করতে হয়েছে। তো এত হেল্পিং হ্যান্ড ছিল না, আমরা মাত্র কয়েকজন ছিলাম। আমার সাথে ছিল শেখ হাবিবুর রহমান, তখন ভাইস প্রেসিডেন্ট ছিল নিউজ বাংলাদেশের, পরবর্তীতে নিউজ ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল হয়। আমরা দুইজন শুরুতে সমস্ত ঝুঁকি নিয়েছি, খুব কঠিন একটা পথ ছিল প্রথম দিকে, সেটা অতিক্রম করেছি। এরপর আমাদের সাথে যুক্ত হয় সাজ্জাদ, বর্তমান সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সাজ্জাদ, এবং পরবর্তীতে রাফিউল ইসলাম, তাদের এর পরবর্তীতে SM পিজওয়ার হুসাইন, তাদের খুব গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে। একদম আমরা যখন নভিস হিসেবে কাজ করেছি, আমরা এই কয়েকটা মানুষ অনেক বেশি পরিশ্রম করেছি শুরুতে, কারণ শুরুর আসলে প্রথম স্টেপটা সবসময় অনেক কঠিন, শুরু করাটাই অনেক কঠিন। একবার শুরু করে দিলে আপনার সাহসটা আপনি চলে আসে, এরপরে কি হবে। তবে যেটা আমি সবসময় বলি, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি মনে করেন সব মানুষ আপনাকে খুব সাদরে গ্রহণ করবে না। আপনি যখন একটা প্রোগ্রাম করবেন, আপনি যতই কিছু করুন, দেখবেন কিছু একটা অংশ আপনার প্রোগ্রামে খুশি হবে না। 90 জন খুশি হলেও 10 জন খুশি হবে না। আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। কেউ না কেউ সমালোচনা করবে, কেউ না কেউ কটু কথা বলবে, কেউ না কেউ আপনাকে বাধা দিবে, কেউ না কেউ আপনার অর্গানাইজেশন নিয়ে অপপ্রচার চালাবে, আপনাকে হেয় করার চেষ্টা করবে, কেউ না কেউ আপনাকে দমাতে চাইবে, মিথ্যা বলবে। এই সব কিছুই থাকবে। এগুলো যতই থাকবে আপনার ভিতর থেকে ফোর্সটা আরো বাড়বে, আরো বেশি কাজ করার, নিজেকে প্রমাণ করার, চ্যালেঞ্জগুলো নেওয়ার এবং জবাব দেওয়ার, যে আমরা কোয়ালিটি কাজ করি, আমরা মানুষের জন্য কাজ করি। সেটা মানুষকে কনভিন্স করতে হলে এই ধৈর্যটা ধরে রাখতে হবে। সাহসের সাথে সাথে ধৈর্য ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ। কারণ অর্গানাইজেশনে যখন আমরা কাজ করি, আমরা অনেক ছেলে মেয়েরা অনেক জায়গা থেকে একসাথে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে একসাথে কাজ করি। এখানে এক একজনের মানসিকতা এক এক রকম, এক একজন এক একভাবে কোয়ালিফাইড, আবার এক একভাবে কোয়ালিফাইড নয়। এই একটা পুরো টিমের সাথে কাজ করা, একটা শক্তিশালী টিম বন্ডিং তৈরি হয়। আপনি যখন এক একজন স্বভাবের মানুষকে ডিল করতে যাবেন, কেউ দেখবেন অনেক মেজাজি, কেউ অনেক শান্ত, কেউ খুবই এক্সট্রোভার্ট, কেউ খুবই ইন্ট্রোভার্ট। এত রকম মানুষের সাথে যখন আপনি ডিল করবেন, তখন আপনার মনে হবে যে আপনাকে আরো বড় প্ল্যাটফর্মও যদি ছেড়ে দেয়, আরো বড় সংস্থায় যদি আপনি কাজ করেন, তাহলে আপনার জন্য সেটা মুশকিল হবে না। কারণ আপনি ইতিমধ্যেই জেনে গেছেন মানুষ কত রকম হতে পারে, কত রকম ভাবে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, মানুষের স্বভাব কত রকম হতে পারে, কি কি প্রতিকূলতা আসতে পারে, এই সবকিছু আপনি জেনে গেছেন। এই কারণে আপনার যদি ধৈর্যটা ধরে রাখেন, একটা সময় দেখবেন আপনি অনেক মানুষকে কনভিন্স করতে সামর্থ্য হবেন। যে আপনি যদি আপনার ট্র্যাকটা সঠিক থাকে, আপনি যদি সৎ পথে থাকেন এবং আপনার ইন্টেনশনটা ভালো থাকে, পারপাস ভালো, তাহলে একটা না একটা সময় এসে মানুষ আপনার কথা শুনবে, আপনাকে বিশ্বাস করবে, ভরসা করবে। এরপরে আকরাম হোসাইন, নিপা সাহা, ম্যাকপুঞ্জ, সনেট, হাসান হৃদয়, সবাইকে ধন্যবাদ। সুশান্ত শুভ প্রশ্ন করেছে, অর্গানাইজেশন চালাতে গিয়ে সবচেয়ে বেশি কোন সমস্যাগুলো ফেস করেছেন এবং সেগুলো কিভাবে সমাধান করেছেন? সেটা একটা তালিকা বলতে হয়।
অর্গানাইজেশন চালাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা যেটা স্টুডেন্ট অর্গানাইজেশন পড়বে সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করা মানুষের মধ্যে। মানুষ আপনার কথা কেন শুনবে? সে আপনার বয়সী একটা ছেলে বা আপনার চেয়ে 2 বছরের ছোট, 1 বছরের ছোট একটা ছেলে বা মেয়ে, সে আপনার কথা কেন শুনবে, কেন বিশ্বাস করবে? এই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করা, ভরসার জায়গাটা তৈরি করা হচ্ছে অনেক অনেক বড় মানে চ্যালেঞ্জের জায়গা। কিভাবে আপনি তাদেরকে ফেস করছেন, কিভাবে বলছেন, কিভাবে বললে তারা আসলে শুনবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনার একটা ভালো কথাও যদি বলার প্রেজেন্টেশনটা যদি ঠিক মতো না হয়, তাহলে এই ভালো কথাটাও মানুষ শুনবে না। আবার আপনি যেটা বিশ্বাস করে বলবেন, সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, সেটা কিন্তু তারা আলটিমেটলি শুনবে। সবচেয়ে বেশি সমস্যা দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে নিউজ যেহেতু পুরো বাংলাদেশে কাজ করে, আমরা নির্দিষ্ট একটা জায়গায় অর্গানাইজারদেরকে এক করতে পারি না। আমাদের অর্গানাইজার ঢাকাতেও কাজ করে, চট্টগ্রামেও কাজ করে, কুমিল্লা, সিলেট, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, রাজশাহী। তো এতগুলো জায়গার অর্গানাইজারদেরকে আমরা এক জায়গায় করতে পারি না, যেটা সরাসরি বসে যদি কথা বলা হয় যতটা না ইম্প্যাক্ট তৈরি করে, দূর থেকে ফোনে কথা বলা ততটা ইম্প্যাক্ট তৈরি করে না। আমরা চাইলেও আমরা পারি না আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি চ্যাপ্টারের প্রেসিডেন্ট বা কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে একসাথে বসতে। এটা কনভেনিয়েন্ট হয় না, কারণ সবাই স্টুডেন্ট, সবাই খুলনা থেকে, বরিশাল থেকে, কুষ্টিয়া থেকে আসা এত সহজ ব্যাপার নয়। খরচের একটা ব্যাপার আছে, সময়ের একটা ব্যাপার আছে। এইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যেহেতু আমরা কোনো ইউনিভার্সিটি ভিত্তিক সংগঠন নই, কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটিকে বেস করে নয়, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যেহেতু ছেলে মেয়েরা যুক্ত, তাদেরকে আমরা একটা কমন মিটিং প্লেসে কখনো আনতে পারি না। সেটা একটা সমস্যা, আমাদের ফিজিক্যাল ইন্টারাকশনটা, সামনাসামনি দেখা হওয়া, কথা হওয়াটা হয় না। তো এটা যখন ন্যাশনাল বোর্ডের সদস্যরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, এটা তাদের জন্য খুবই কষ্টকর একটা কাজ হয়ে যায়। ঢাকায় বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছে, চট্টগ্রামে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছে, কুষ্টিয়া যাচ্ছে, তাদের জন্য এটা খুবই ইনকনভিনিয়েন্ট এবং অবশ্য সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ। এই চ্যালেঞ্জটা আছে। যদি ইউনিভার্সিটি বেসড কোনো একটা সংগঠন হয়, বা এলাকা ভিত্তিক কোনো সংগঠন হয়, দেখা যায় একটা সেম মিটিং প্লেস থাকে, সেম টাইম থাকে, সবাই একসাথে দেখা হয় এবং অনেক বেশি কনস্ট্রাকটিভ আলাপগুলো করতে পারে, যেটা আমরা পারি না। আমাদেরকে মূলত মোবাইল নেটওয়ার্কের উপর ডিপেন্ড করতে হয়, সেটা একটা বড় ধরনের সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে ফান্ডিং। সবসময় এই সমস্যাটা আছে, সব প্রোগ্রামেই থাকে। আমাদের যেহেতু আমাদের কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোনো নির্দিষ্ট ডোনার নেই, আমাদেরকে সবসময় স্পন্সরশিপ খুঁজতে হয় এবং স্পন্সরশিপ খোঁজাটাও খুব কঠিন কাজ। আসলে যে শিক্ষামূলক কাজ যেগুলো, একাডেমিক কাজ যেগুলো, সেগুলোতে স্পন্সর করার মানুষ খুব কম। মানুষ বিনোদনমূলক কাজে স্পন্সর করতে চায়, মানুষ কি বলবো, যেখানে মার্কেটিং ভ্যালু আছে এই ধরনের কাজে স্পন্সরশিপ করতে চায়। একটা এডুকেশনাল প্রোগ্রাম, একটা ওয়ার্কশপ, একটা সেমিনার, একটা কম্পিটিশনের জন্য স্পন্সরশিপ করার খুব বেশি মানুষ কিন্তু পাওয়া যায় না। তো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমি নিউজ বাংলাদেশে অনেক প্ল্যান থাকে, যা অনেক সময় সেই প্ল্যানগুলো তারা স্পন্সরশিপের অভাবে বাস্তবায়ন করতে পারে না, তাদেরকে সীমিত করতে হয়, অথবা ঠিক যেভাবে প্রজেক্টটা দাঁড় করায় ঠিক সেভাবে প্রজেক্টটা তারা চালাতে পারে না, কারণ ফান্ডিংয়ের স্বল্পতা তো থাকেই। সেটা একটা বড় ধরনের সমস্যা। যেহেতু সবাই স্টুডেন্ট, সবার হাত খরচ থেকে সেভ করে তারা অর্গানাইজেশনকে সময় দেয়, সো তাদের পক্ষে খুব বেশি মানে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে না। আমরা দেখেছি নিউজের মেম্বারশিপ ফি যেটা থাকে, সেটি 2017 সালে যত টাকা ছিল 2020 সালে এখনও সেই টাকাটাই আছে। সে ফিটা পর্যন্ত বাড়ানো হয়নি স্টুডেন্টদের কথা চিন্তা করে, কারণ আমরা বিশ্বাস করি যে স্টুডেন্টরা আসলে ফিনান্সিয়ালি এত সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় থাকে না। নিউজ বরাবরই স্টুডেন্ট বান্ধব, স্টুডেন্টদের যেটা সুবিধা হয়, যেভাবে সুবিধা হয়, কারণ নিউজ বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস, অফ দ্য স্টুডেন্টস। তো এখানে সিদ্ধান্ত নিবেও স্টুডেন্টরা, বাস্তবায়ন করবেও স্টুডেন্টরা, এবং যাদের জন্য বাস্তবায়ন করবে তারাও স্টুডেন্ট। তো এটা একটা পাওয়ারের জায়গা। আমরা সবাই মিলে একটা পরিবার, নিউজের সাথে যারাই জড়িত সবাই মিলে একটা পরিবার। যারা প্রোগ্রামগুলোতে আসে তারাও অনেক সহনশীল, তারা নিউজকে নিজেদের অংশ মনে করে। কারণ যদি বাইরে থেকে কেউ একজন এসে বলতো, কোনো একজন কোনো একটা প্রতিষ্ঠান এসে বলতো আমি নিউজের মালিক, তাহলে এই আন্তরিকতাটা থাকতো না। কিন্তু এখন তারা সবাই বলতে পারে নিউজ আমার, প্রত্যেকটা মেম্বার বলতে পারে নিউজ আমার, কারণ তার কন্ট্রিবিউশন আছে। সে এখানে একটা মেম্বারশিপ ফি দিয়ে জয়েন করে, এই অর্গানাইজেশন
সবসময় স্টুডেন্টদের নিয়ে তৈরি, স্টুডেন্টরাই সবকিছু পরিচালনা করে। যারা অর্গানাইজার থাকে তারাও স্টুডেন্ট, যারা আয়োজন করছে, যারা প্রোগ্রামে আসছে সবাই স্টুডেন্ট, শুধুমাত্র গেস্টরাই বাইরে থেকে আসেন। তো এটা একটা দিক। আর যদি বলো খুব এগুলো আমি জেনারেলাইজ সমস্যাগুলো বলছি, খুব স্পেসিফিক সমস্যা বলতে গেলে বলতে হয় কখনো কখনো এমন হয়েছে প্রোগ্রামে মোটকোট কম্পিটিশন করছে, আমরা জাজ আসার কথা, 20 জন জাজের মধ্যে 5 জন জাজ নেই, আমরা কিভাবে প্রোগ্রামটা চালাবো? অথচ প্রত্যেকটা কোর্টরুমে জাজ দরকার, না হলে প্রোগ্রাম শুরু হবে না। হুট করে জাজ আসছেন না। আসলে যারা প্রোগ্রাম আয়োজন করেন তারা জানেন যে একটা প্রোগ্রাম আয়োজন করতে অর্গানাইজারদের কত দিনের পরিশ্রম, কতগুলো ঘন্টা, কতগুলো দিন, মাস একটা প্রোগ্রামের পিছনে চলে যায়। কিন্তু যখন গেস্টরা হুট করে বলে যে আমি আসতে পারবো না, এটা একটা বড় ধরনের একটা ধাক্কা। অর্গানাইজার ছাড়া এটা অন্য কেউ বুঝবে না যে একজন গেস্ট যদি শেষ মুহূর্তে আসবে না বলে, একজন বিচারক যদি আসবেন না বলে, পুরো সেটিংসটা নষ্ট হয়ে যায়। কারণ প্রত্যেকটা প্রোগ্রামটা সেট থাকে, কয়জন জাজ থাকবেন প্রত্যেকটা রুমে, একটা কম্পিটিশনে কয়জন জাজ লাগবে, সবকিছু সেট করা। সেখান থেকে বেশিও করা যায় না, কমও করা যায় না। তারপরে আমরা কি করি, সব প্রোগ্রামে কিছু ব্যাকআপ রাখি। আমরা যখন দেখি যে একটা প্রোগ্রামে 20 জন জাজ লাগবে, আমরা 25 জনকে ইনভাইট করি। আমরা ধরেই নিই 5 জন নাও আসতে পারেন, কারণ এটা অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে 25 জনকে দাওয়াত করলে হয়তো 5 জন নাও আসতে পারেন। এমনভাবে দাওয়াতটা আমাদের করতে হবে যেন 5 জন না আসলেও প্রোগ্রামটা চলে। আমার যদি 30 জন জাজ লাগে, আমি 35 জনকে ইনভাইট করব। এটাই থাকে আমাদের ব্যাকআপ প্ল্যান, যে আমরা সবসময় ব্যাকআপ প্ল্যান রাখি। না আসলে কি হবে, গেস্ট যখন রাখি, এই গেস্ট না আসলে কি হবে, এই গেস্ট যদি শেষ মুহূর্তে না বলে, আমাদের যাওয়ার জায়গা কোথায়? মানে সব সময় প্রোগ্রাম করার সময় অল্টারনেটিভ প্ল্যানটা রাখতে হয়, যে আমার অমুক যদি না আসে, ওনার বিকল্প হিসেবে কে আসতে পারেন। সে ব্যাকআপ প্ল্যানটা সবসময় নিয়ে রাখতে হয়। হুট করে আমি চিন্তা করবো আমার প্রোগ্রামে গেস্ট আসছে না, জাজ আসছে না, আমি এখন কাকে ডাকবো, সেটা চিন্তা করা যাবে না। ব্যাকআপ সবসময় আগে চিন্তা করে রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, মানে যেটা অতিথিদের নিয়ে আমরা বিড়ম্বনায় পড়ি অনেক সময়। এছাড়া আসলে খুব বড় ধরনের চ্যালেঞ্জ আমরা পড়িনি। একবারই আরেকটা বড় ধরনের চ্যালেঞ্জে পড়েছিলাম, সেটা হচ্ছে আমাদের 400 জনের একটা প্রোগ্রাম ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আমার সেটা একটা হরিবল মেমোরি। সেটা হচ্ছে আমাদের খাবারের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আসতে দেরি করে। তো যার কারণে দেখা যায় আমাদের খাবার দিতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি, আমাদের অর্গানাইজার, আমাদের প্রোগ্রামে যারা এসছে, ল স্টুডেন্ট এসছে, ঢাকা চট্টগ্রাম থেকে অনেক জায়গা থেকে ল স্টুডেন্ট এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সে প্রোগ্রামে তারা এতটাই ধৈর্যশীল, তারা এতটাই পোলাইট, তারা এই যে 3টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়েছে, তারা আমাদের সমস্যাটা বুঝেছে। আমরা তাদেরকে সরি বলেছি, ক্ষমা চেয়েছি যে আমাদের অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের খাবার আসতে দেরি হবে। আমরা যথেষ্ট ভালো ব্যবহারের সাথে তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। এবং আমরা খুবই অবাক হয়েছি যে আমাদের স্টুডেন্টরা কিন্তু বুঝেছে। ল স্টুডেন্টরা আসলে খুবই স্মার্ট, এবং অন্যান্য যে কোনো জায়গার স্টুডেন্টরা অবশ্যই ভালো, সবাই ভালো, কিন্তু ল স্টুডেন্টরা অনেক বেশি লজিক্যাল। তো তারা বিষয়টা বুঝতে পারছেন, এবং তাদের বিবেচনা বোধ এত চমৎকার, তারা ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তারা প্রোগ্রাম নিয়ে ভালো ভালো রিভিউ দিয়েছেন প্রোগ্রামের পরে। আমি ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দেখেছি তারা খুব ভালো রিভিউ দিয়েছেন প্রোগ্রামের। তো এটাই প্রমাণ করে যে তারা আমাদেরকেও নিজেদের একটা অংশ ভাবে, নিলসকো তাদের একটা অংশ ভাবে। তারা ভাবে আমাদের মতো ছাত্রছাত্রীরাই তো এগুলো আয়োজন করছে, একটা ভুল তো আমাদেরও হতে পারে, তাদেরও হয়েছে। তারা এই ভুলগুলাকেও মানবিকভাবে দেখছে, কারণ যারা কাজ করছে তারাও তাদের মতো ছাত্রছাত্রী। তারা যে এই বয়সে এত বড় কাজ করছে, ঝুঁকি নিচ্ছে, সবার তো সহযোগিতা করার দায়িত্ব। এখন আমি প্রফেশনাল লাইফে আছি, এক্সিকিউটিভ বডিতে নেই, কিন্তু যখনই নিউজের কোনো কাজে দরকার হয় আমি সবসময় তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, কারণ এটা আমাদের সবারই দায়িত্ব। একটা স্টুডেন্ট রান অর্গানাইজেশনকে প্যাট্রোনাইজ করা, প্রমোট করা, প্রায়োরিটাইজ করা, তারা যেন টিকে থাকে, যেন সাধারণ মানুষের যে কমন পিপল তারা যে কিছু করতে পারে। খুব সাধারণ ছাত্রছাত্রীরা অনেক কিছু করতে পারে, চাইলে অনেক মানুষের ভাগ্য বদলাতে পারে, অনেক মানুষের জীবন বদলাতে পারে। এই বোধটা আমাদের থাকা দরকার। সাধারণ মানুষ অনেক কিছু করতে পারে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই সাধারণ ছাত্রছাত্রীরা অনেক কিছু করতে পারে। এই যে আমাদের নিলসের ছেলেমেয়েরা প্রায় প্রতি বছরই নিলস লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকে। ঢাকায়, চট্টগ্রাম, বরিশাল, কুষ্টিয়া অনেক জায়গায় তারা করেছেন লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে। সেটার মাধ্যমে
প্রতিটা প্রোগ্রামে তারা 500-1000 করে স্টুডেন্টকে সচেতন করছে। এই কাজটা, এই যে দায়িত্ব নিয়ে মানুষের জন্য কাজ করছে, বিভিন্ন স্কুল কলেজে গিয়ে গিয়ে মানুষকে আইনি সচেতনতা প্রদান করছে, এই দায়িত্ববোধটা তার মধ্যে তৈরি হচ্ছে। সে নিজেকে মনে করছে সে সোশ্যালি রেসপন্সিবল একজন মানুষ। এইটাই তো তাকে মানুষের কাছাকাছি নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাচ্ছে, তার মধ্যে মানুষের জন্য কাজ করার মানসিকতাটা তৈরি করে দিচ্ছে। সে যেখানেই ভবিষ্যতে যাবে সেই সাধারণ মানুষদের কথা চিন্তা করবে, কারণ সে তাদের সাথে মিশে এসেছে, তাদের সাথে জন্য কাজ করে এসেছে। সে যে প্রফেশনেই যাক না কেন, তার মধ্যে সবসময় প্রো পিপল থিঙ্কিংটা থাকবে, মানুষের জন্য চিন্তা করার জিনিসটা থাকবে। সবকিছু সে টাকা দিয়ে মাপবে না, কারণ সে জানে যে সে টাকা ছাড়াই একটা লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, যেখানে সে মানুষকে আইনি সচেতনতা দিচ্ছে, কোনো রকম টাকা পয়সা ছাড়াই কাউন্সেলিং করছে। তো তার মধ্যে এই মানবিক বোধটা তার মধ্যে তৈরি হবে। সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, সব সার্ভিস টাকা দিয়ে দেওয়া যায় না। এমন পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলো করার জন্য কোনো টাকা লাগে না, কিন্তু মানুষের উপকার করা যায়, চাইলেই উপকার করা যায়। এই লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে তাদেরও লিডারশিপ স্কিল বিল্ড আপ হচ্ছে, তারা কথা বলতে শিখছে। যখন একটা স্কুলে যাচ্ছে, 500 জন ছেলে মেয়ের সামনে কথা বলছে, তখন তাদের মধ্যে কনফিডেন্স তৈরি হচ্ছে যে আমি এতগুলো মানুষের সামনে কথা বলতে পারি। অনেকে দেখা যাচ্ছে কোনোদিন কখনো কোনো বড় প্ল্যাটফর্মে কথা বলেনি, কিন্তু একটা লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে গিয়ে সে কথা বলছে, তার 500 জন কলেজের ছেলে মেয়ের সামনে কথা বলছে, স্কুলের ছেলে মেয়ের সামনে কথা বলছে। এটা কিন্তু বিশাল একটা দিক, তার মধ্যে অনেক মানুষের সামনে কথা বলার ক্ষমতাটা তৈরি হয়ে যাচ্ছে, আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। এটা তার ভবিষ্যতে প্রফেশনাল লাইফও অনেক কাজে আসবে, একাডেমিক লাইফও অনেক কাজে আসবে, এবং একদম ভালো মানবিক বোধসম্পন্ন মানুষ হতে তাকে অনেক বেশি সহযোগিতা করবে এ ধরনের ইনিশিয়েটিভগুলো। মনিকা, শুভার্তী বৈদ্য, নমস্কার। জহিরুল হক, আমি মনে উত্তর দিয়েছি। মোকলেসুর রহমান, অনেকদিন পরে আপনাকে দেখলাম, ধন্যবাদ মোকলেস। নিপা সাহা ম্যাকপুঞ্জ, আপু লিগ্যাল রিসার্চ করতে আগ্রহী, কোন কোন সোর্সগুলো রিলায়েবল রিসার্চের জন্য? আমাদের রিসার্চ বিষয়ক 2টা সেশন হয়েছে নিপা। আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো, আমি জানি না নিপা মেম্বার কিনা, যদি মেম্বার হয়ে থাকে নিউজ বাংলাদেশ মেম্বার্স গ্রুপে দুইটা সেশনের পোস্ট আছে। 2টি সেশন SM পিজিআর হুসাইন, সিনিয়র লেকচারার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ফর্মার ভাইস প্রেসিডেন্ট নিউজ বাংলাদেশ, উনি 2টি সেশন নিয়েছিলেন। উনি খুবই ভালো রিসার্চার এবং ওনার প্রচুর আর্টিকেল আছে দেশ বিদেশের বিভিন্ন জার্নালে, খুবই রিনন জার্নাল ওনার লেখা আছে। আমি রিকোয়েস্ট করব এই 2টি সেশন আপনারা দেখেন। রিসার্চের জন্য কোন কোন বিষয়, কোন কোন সোর্সগুলো ইউজ করা যায়, কোনগুলো অথেন্টিক সোর্স, কোনগুলো প্রাইমারি সোর্স, কোনগুলো সেকেন্ডারি সোর্স, এই সবগুলো আইডিয়া আমার মনে হয় ওই 2টা সেশন যদি আপনি দেখেন পেয়ে যাবেন। কারণ আজকের লাইফটাতে খুব স্পেসিফিক কোনো বিষয়ে যাওয়ার সুযোগ নেই, লিগ্যাল রিসার্চে যাওয়ার সুযোগ নেই, কারণ এটা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমি প্রাথমিকভাবে বলবো ওই 2টি সেশন দেখেন, নিউজ বাংলাদেশ মেম্বার্স গ্রুপে আছে। তারপরে যদি কোনো কোয়ারিজ থাকে পরবর্তীতে আমাকে মেসেঞ্জারে নক করবেন, পার্সোনালি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর সুশান্ত বলছে, সুশান্ত শুভ, নিউজ বাংলাদেশ ন্যাশনাল বোর্ড মেম্বার, ট্রেজারার, অর্গানাইজেশনের ভবিষ্যৎ জেনারেশনের বা নতুনদের উদ্দেশ্যে কোনো বিশেষ উপদেশ দিতে হলে আপনি তাদের কি উপদেশ দিবেন? আচ্ছা, যদি অর্গানাইজেশনের নিউ কামার যারা নতুন অর্গানাইজার, তাদের উদ্দেশ্যে বলতে হয়, তাদেরকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লেগে থাকা, ছেড়ে দেওয়া যাবে না কোনো কাজ। যে কাজ আমি শুরু করব সেটা শেষ করব, মানে শুরু করে শেষ করব না এমন কাজ করারই কোনো দরকার নেই। সেটা একদমই মানে অর্থহীন একটা কাজ। আমি শুরু করলাম, অনেক আয়োজন করে শুরু করলাম, কাজটা শেষ করলাম না, লেগে থাকলাম না, এটা থেকে কোনো আউটকাম আসলে আসবে না। লেগে থাকতে হবে, যেটাই করব লেগে থাকবো। এই লেগে থাকতে গিয়ে অনেক বিপদ আসবে, বাধা আসবে, সমস্যা আসবে, সব কিছুকে ওভারকাম করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং অনেক মানুষকে বোঝার মানসিকতা রাখতে হবে। সবাই আমার মতো হবে না, সবাই আপনার মতো হবে না, সবাই সুশান্ত হবে না, সবাই নাসরিন হবে না। এটা মাথায় রাখতে হবে যে এক একজন মানুষ এক এক রকম, তারা এক একভাবে চিন্তা করে, এক একভাবে বিহেভিয়ার তাদের সাথে টিম বন্ডিংটা ঠিক রাখতে হবে। একলা আসলে কোনো কাজ বেশি দিন সফল হয় না। হয়তো শুরু করা যায়, কিন্তু সঙ্গী না পেলে একলা বেশি দূর কোনো কিছুকে নিয়ে যাওয়া যায় না।
সবাই কোনো না কোনো সঙ্গী একসময় পান, যদি তার পথটা ঠিক থাকে, ভালো পথে থাকেন, তাহলে সঙ্গী পেয়ে যান। তো এই সঙ্গী পাওয়ার পর টিম ওয়ার্কটা খুব জরুরি, একটা টিম মেনটেন করা। এবং লিডারের অন্যতম একটা কাজ হচ্ছে তার নেক্সট জেনারেশনগুলোকে ক্রিয়েট করা। তাকে চিন্তা করতে হবে, আমি এবছর আছি, আমি আগামী বছর যদি পাশ করে বের হয়ে যাই, আমার পরে আমার দায়িত্বগুলো কারা পালন করবে। তাকে সবসময় জুনিয়র যারা আছেন তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে কাজ শেখাতে হবে। আমি একাই লিডার থাকবো, আমি একাই কথা বলবো, আমি একাই সবসময় লিড করব, এই চিন্তা থাকলেও অর্গানাইজেশনও আগাবে না এবং বাকিদের ভবিষ্যৎ ভালো হবে না, তার ভবিষ্যৎও ভালো হবে না, কারণ তাকে কেউ মনে রাখবে না। মানে এক না এক মানে অটোক্রেসি আসলে কেউ পছন্দ করে না, সবাই নিজের অংশগ্রহণ চায়। তো অনেক মানুষকে ধরে রাখতে হলে তাকে অনেক মানুষের সাথে কাজ করতে হবে এবং অনেক মানুষকে তার যোগ্যতা সম্পন্ন জায়গায় যেতে সাহায্য করতে হবে। অর্থাৎ লিডারের একটা বড় দায়িত্ব হচ্ছে তার পরবর্তী জেনারেশনটাকে তৈরি করা, এবং পরবর্তী জেনারেশনের দায়িত্ব হচ্ছে ধৈর্য ধরে রাখা, সাহস রাখা, মনোবল রাখা যে আমি যা করছি ঠিক করছি, আমি ভুল করছি না, সেই বোর্ডটা তার মধ্যে তৈরি রাখা। আমি যদি সঠিক কাজ করি, আমার এখান থেকে পিছপা হওয়ার কোনো দরকার নেই। এবং এটা মাথায় রাখা, আমি যে অর্গানাইজেশনে কাজ করছি সেটা একটা মাল্টি ইউনিভার্সিটি অর্গানাইজেশন, এখানে অনেক রকম মানুষের সাথে আমি ডিল করব। আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, সবাইকে শোনার, সবাইকে সহ্য করার, সবার সমালোচনা অ্যাকসেপ্ট করার, বকা শোনার, নিন্দা শোনার, সব কিছু মানসিকতা রাখতে হবে। যেমন আমি বলছি যে আমরা যখন কাজ করছি সমালোচনা এসেছে, আসবেই, এই সমালোচনাটাকে আমাকে ওয়েলকাম করতে হবে, এটা আসবেই। আপনি কাজ করলেই সমালোচনা হবে, আপনি ঘরে চুপচাপ বসে থাকেন, কেউ আপনাকে নিয়ে মাথা ঘামাবে না, পুরো পৃথিবীর কেউই আপনাকে নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু যখনই আপনি কিছু করতে যাবেন, আপনাকে নিয়ে আলোচনাও হবে, সমালোচনাও হবে। পৃথিবীতে মানে সাধু সন্ন্যাসী ছাড়া বর্তমান পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যিনি কাজ করছেন কিন্তু তার কোনো সমালোচনা নাই, এটা সম্ভবই না, এটা অসম্ভব একটা কথা। কাজ এবং সমালোচনা হচ্ছে যৌথভাবে সবসময় চলতেই থাকবে। একদম মোস্ট পপুলার পার্সনটা, এই পৃথিবীর সবচেয়ে পপুলার পার্সনটাও ওনারা সমালোচনা হয়। তো আপনার সমালোচনা হবে না, আপনার সমালোচনা হবে না সেটা ভাবার কোনো কারণ নেই। আপনাকে এই মানসিকতা রাখতে হবে। আমরা খুবই ইনটলারেন্ট, মানে আমরা সহ্য করতে পারি না, আমরা অন্যের পরামর্শ মানতে চাই না, আমরা অনেক সময় নিজে যা বুঝি তাই করতে চাই, কারো কথা শুনতে চাই না, কিংবা কেউ সমালোচনা করলে সেটা অ্যাকসেপ্ট করতে পারি না। সেই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, আমাদেরকে অনেক বেশি সহনশীল হতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে বলছে সে তার জায়গা থেকে বলছে আর আমি আমার জায়গা থেকে শুনছি, সুতরাং দুজন মানুষ আলাদা জায়গা থেকে কথা বলছি। এই 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 পার্থক্যটা থাকবেই, পার্থক্যটা মেনে নিয়েই সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং যেটা নতুন জেনারেশনের জন্য আরেকটা যেটা বলার থাকবে সেটা হচ্ছে সময়টা কাজে লাগানোর, যেন আপনার নিজেকে নিয়ে আফসোস না হয় যে আমি সময়টা কি কাজে ব্যবহার করলাম। আপনি 5 বছর ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আপনার যেন বলার মতো অনেক কিছু থাকে, আপনার জুনিয়রদেরকে বলার মতো অনেক কিছু থাকে, আমি এই কাজ করেছি, ওই কাজ করেছি, এটা করেছি, সেটা করেছি, বলার মতো যেন অনেক কিছু থাকে, যেন আপনি খালি হাতে বের না হন। আমি অনেক আমার বন্ধু বান্ধবকে বলতে শুনেছি, কেউ কেউ তারা বলেছে ইউনিভার্সিটি পাশ করার পর তাদের বলার মতো কোনো গল্পই নেই, কারণ তারা কোনো কিছুতে কখনো এঙ্গেজ ছিল না, কোনো সংগঠনের সাথে জড়িত ছিল না, এক্সট্রা কারিকুলার কাজগুলোর সাথে জড়িত ছিল না। সো আমার মনে হয় ফ্রুটফুল সময়টাকে কাজে লাগানো নিজেরও কাজে লাগবে এবং অন্যেরও কাজে লাগবে। এটা এমন একটা কাজ, নিজেরও উপকার হয়, অন্যেরও উপকার হয়, সে কাজটা কেন করবেন না? কেন শুধু শুধু সময়টা নষ্ট করবেন? মানুষ আসলে জীবনে সময় নষ্ট করার মতো সময় খুবই কম। আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন, আপনি এত দিকে মন দিতে পারবেন না, আপনার প্রফেশনাল কাজটা আপনার অনেক বেশি সময় খেয়ে ফেলবে। আপনি চাইলেও মানুষের জন্য খুব বেশি কাজ করার সুযোগ পাবেন না, কারণ আপনার সময় লিমিটেড। আপনি 9টা 5টা চাকরি করে রাতের বেলায় এসে সংগঠন করবেন, সামাজিক সংগঠন চালাবেন, এটা খুবই কঠিন কাজ। কিন্তু আপনি যখন স্টুডেন্ট, আপনার সেই সুযোগটা আছে। আপনি যখন ছাত্রছাত্রী আছেন, এই সুযোগটা কাজে লাগান, মানুষের উপকার করেন, মানুষও মনে রাখবে, আপনারও মনে মানসিক শান্তি থাকবে যে আপনি কিছু একটা করেছেন, আপনি বৃথা শুধু নিজের জন্য জীবনটা পার করে দেননি। আর আপনি যদি মনে করেন আমি আমি প্রতিষ্ঠিত হব, তারপর আমার টাকা পয়সা হবে, তারপর আমি চ্যারিটি করব, না, এটা আসলে এভাবে হুট করে হয় না। আর ওই চ্যারিটি করা এবং ইনভলভ হওয়া, মানে ফর দ্য পিপল কাজ করা এবং উইথ দ্য পিপল কাজ করার মধ্যে পার্থক্য আছে। আমি সমাজের উচ্চতলায় বসে চ্যারিটি করলাম, সেটা এক জিনিস, সেটা হচ্ছে চ্যারিটি, সেটা দান, সেটা আপনি ফর দ্য পিপল কাজ করছেন।
কিন্তু আপনি যখন রুট লেভেলে কাজ করবেন, লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, আপনি একদম রুট লেভেলে কাজ করছেন, এটা হচ্ছে উইথ দ্য পিপল কাজ করা, আপনি মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করছেন, সেটা করতে অনেক অনেক বেশি গার্ডস লাগে। তো আপনি একদিন প্রতিষ্ঠিত হবেন, তখন মানুষের সেবা করবেন, এটা ভেবে বসে থাকার কোনো কারণ নেই। তখন আপনি অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাবেন, কারণ আপনার কাজের ধরনই হবে এমন, আপনাকে সারাক্ষণই ব্যস্ত রেখে দিবে, আপনি চাইলেও পারবেন না। আমি আর কোনো প্রশ্ন আছে কিনা দেখছি। সুশান্ত শুভর মনে হয় উত্তর দিয়েছি। কাজী নাফিসা মুসরাত, সোনিয়া জেসমিন, মনিকা, সুমাইয়া ঋতু, সুভার্তি বৈদ্য, আনিসুর রহমান, সাবিত কায়েস রাহাত। As a founder and strong visionary, where do you see News Bangladesh in next 10 years? 10 বছর পরে নিউজ বাংলাদেশে কোথায় দেখতে চান? 10 বছর পরে নিউজ বাংলাদেশকে আমি আসলে অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড দেখতে চাই। আমি চাই নিউজ বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো কাজ করছে তারা অনেক তারা সারা পৃথিবী জুড়ে কাজ করবে, তারা সারা পৃথিবীতে যাবে। আমি চাই যে ছেলে মেয়েটা এখন বাংলাদেশে থেকে কাজ করার চিন্তা করছে, সে একসময় গুগলে কাজ করার চিন্তা করবে। আমি চাই সে আইসিসিতে কাজ করার চিন্তা করবে, এবং এই ছেলে মেয়েগুলা অনেক বেশি বৈশ্বিক হবে। আমার কাজের অপরচুনিটি শুধু দেশে থাকবে এরকম চিন্তা ভাবনা না করে বৈশ্বিক চিন্তা করবে। আমার কাজের অপরচুনিটি ভারতে থাকতে পারে, আমেরিকায় থাকতে পারে, ব্রিটেনে থাকতে পারে, কোথায় কোথায় আমি কাজ করতে পারি। ল স্টুডেন্টদের কোনো আসলে দেওয়াল নেই, ল স্টুডেন্টরা পুরো বিশ্বে কাজ করতে পারে চাইলে। সেই জায়গাতে আমি নিউজের ছেলে মেয়েদেরকে দেখতে চাই। আমি চাই অনেক বেশি বাংলাদেশের ছেলে মেয়েরা দেশের বাইরে যে প্রোগ্রামগুলোতে হয় সেগুলোতে যেন যায়, দেশের বাইরে বিভিন্ন কনফারেন্স, কম্পিটিশন, স্কুলিং প্রোগ্রাম সেগুলোতে যেন পার্টিসিপেট করে। তারা যেন বলে যে নিউজের যে স্পিরিট, নিউজের যে কানেক্টিং দ্য গ্লোবাল, কানেক্টিং দ্য ওয়ার্ল্ড যে চিন্তা, সেই চিন্তাটা যেন তারা ইমপ্লিমেন্ট করে। তারা অনেক বেশি পুরো পৃথিবীটাকে একটা ভিলেজ মনে করে। তারা নিউজের ছেলেমেয়েরা ভারতে যাবে, নেপালে যাবে, আমেরিকায় যাবে, ব্রিটেনে যাবে, অস্ট্রেলিয়া যাবে, এটা যেন কোনো চমক না হয়, এটা খুব স্বাভাবিকভাবে হবে। ছেলেমেয়েরা সেই জায়গা থেকে, সেটা একটা বিষয়। আর যদি বাংলাদেশের ভিতরে চিন্তা করতে হয় তাহলে আমি চাইবো যে আজকে যে ছেলে মেয়েগুলো নিউজে কাজ করছে তারা 10 বছর পরে খুবই প্রতিষ্ঠিত জায়গায় থাকবে, এবং তারাই তখন নিউজকে আসলে এগিয়ে নিয়ে যাবে, তারাই নিউজকে প্যাট্রোনাইজ করবে। আজকে যারা আমরা আমাদের ছোট ছেলে মেয়েগুলো যখন স্পন্সরশিপের জন্য যায়, স্পন্সরশিপ পায় না, কারণ নিউজ তো মাত্র 3 বছর আগে জন্ম নিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি 10 বছর পরে আমাদের যে অর্গানাইজার এখন কাজ করছে তারা অনেক ভালো ভালো পজিশনে থাকবে। তারা আজকের তখনকার জেনারেশনের কষ্টগুলো বুঝবে, যে ছোট ভাই বোনগুলা স্পন্সরশিপ ছাড়া কত কষ্ট করে প্রোগ্রাম আয়োজন করে। তখন তারা তাদের প্রফেশনাল জায়গা থেকে এই ছেলে মেয়েগুলোর জন্য কিছু করার চিন্তা করবে, স্টুডেন্টদের জন্য কিছু করার চিন্তা করবে। এবং আমি চাইবো যে পুরো বাংলাদেশে যে নিউজের বিভিন্ন ইউনিভার্সিটি চ্যাপ্টারগুলো আছে সেগুলো তখন এত বেশি শক্তিশালী থাকবে, প্রতিটা ইউনিভার্সিটি চ্যাপ্টার নিজেদের উদ্যোগেই যেন সব কাজ করতে পারে। তার এক একটা ইউনিভার্সিটি যেন এক একটা নিউজ হাব হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি যেন স্বয়ংসম্পূর্ণভাবে নিউজের কাজকে চালাতে পারে। কারণ আমি সবসময় বলি আমি ডিকটেটরশিপ পছন্দ করি না, মানে সবসময় নাসরিন এসে কথা বলবে, অমুক এসে কথা বলবে, তমুক এসে কথা বলবে, এরকম না। আমি চাই যে নিউজের ছেলে মেয়েগুলাই লিডার হিসেবে তৈরি হোক, তারাই তাদেরকে পরিচালিত করুক, তারাই দায়িত্ব নিক, ঝুঁকি নিক, এবং এটা কাজকে এগিয়ে নিয়ে যাক। এবং 10 বছর পরে প্রত্যেকটা ইউনিভার্সিটি চ্যাপ্টার খুব শক্তভাবে দাঁড়াবে, এবং পুরো বাংলাদেশের ল স্টুডেন্টদেরকে তারা কানেক্ট করে রাখতে পারবে, এবং তারা অপরচুনিটি ক্রিয়েট করবে, ইন্টার্নশিপ দিবে বিভিন্ন জায়গায়। যারা নিউজের অ্যালুমনি হয়ে গেছে তারা তাদের সুযোগ মতো নিউজের ছেলে মেয়েদেরকে যেন বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ দেওয়ার ক্ষমতা রাখে, অপরচুনিটিগুলো দিতে পারে। অনেক বেশি কেরিয়ারমুখী আয়োজনগুলো যেন করতে করে, যেগুলো তাদের ফিউচার কেরিয়ারে কাজে আসবে। এটাই হচ্ছে আমি 10 বছর পরে ঠিক এইভাবেই দেখি। আর প্রোগ্রাম কি হবে এটা আসলে আমি যেটা বলছি সেটা হচ্ছে স্পিরিচুয়ালি নিউজ কেমন হবে, আর যদি প্র্যাকটিক্যালি নিউজ কেমন হবে প্রোগ্রাম ওয়াইজ বলতে যাই, তাহলে বলতে হবে নিউজ বাংলাদেশ অনেক বড় বড় ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো বাংলাদেশে করবে। সারা বিশ্ব থেকে বিখ্যাত জুরিস্ট, লয়ার তারা বাংলাদেশে আসবে, নিউজের প্রোগ্রামে আসবে, এবং বাংলাদেশে বসেই ছেলে মেয়েরা
সারা বিশ্বের রিনোন জুরিস্ট, লয়ার এবং আইন অঙ্গনে বিখ্যাত মানুষগুলোকে দেশের মধ্যে পাবে বিভিন্ন প্রোগ্রামে। এটা আমি আশা রাখি। এখন ছেলে মেয়েরাও দেশের বাইরে যাবে, বাইরে থেকেও যেন রিসোর্সগুলো বাংলাদেশে আসে এবং তারা তাদের সাথে কানেক্ট হতে পারে। আচ্ছা, আমি মনে হয় এই প্রশ্নটার উত্তর দিয়েছি। আনিসুর রহমান বলেছে আমরা অনলাইনে এক হতে পারি, সম্ভবত নিউজ ইউনিভার্সিটি চ্যাপ্টার থেকে বলছে যে ইউনিভার্সিটি চ্যাপ্টারগুলো অনলাইনে এক হতে পারে। হ্যাঁ, এটা ভালো সাজেশন। কোভিড এসে আমাদেরকে নতুন একটা জিনিস উপহার দিয়েছে, সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক যে আমরা আসলে কানেক্টেড হতে পারি এবং সেটা যে ফ্রুটফুল হতে পারে সেটা উপলব্ধি করাতে সাহায্য করেছে। তাসনিয়া নিশাত মিম এশিয়া প্যাসিফিক থেকে ওয়াচিং, থ্যাংক ইউ তাসনিয়া। রিজবি বিজিসি থেকে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। একজন প্রশ্ন করেছে ফারহান নিউজ বাংলাদেশ থেকে, ভাইস প্রেসিডেন্ট নিউজ বাংলাদেশ। Some people, including me, believe that one day core member of News BD will make an impact on Bangladeshi legal industry. What's your observation regarding this statement? অবশ্যই অবশ্যই আমি সেটা বিশ্বাস করি যে বাংলাদেশের লিগাল ইন্ডাস্ট্রিটাকে একসময় নিউজ বাংলাদেশের ছেলেমেয়েরা লিড করবে। আমি এখনো দেখি যখন বিভিন্ন জায়গায় স্কুলিং প্রোগ্রামগুলো হয়, উইন্টার স্কুল হয়, সামার স্কুল হয়, সেখানে যারা অংশগ্রহণ করে তাদের অধিকাংশই নিউজের মেম্বার থাকে। দেশ বিদেশে বিভিন্ন কম্পিটিশনে যে ছেলেমেয়েগুলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তাদের অধিকাংশই নিউজ মেম্বার থাকে, নিউজ অর্গানাইজাররা থাকে। তো সেটা আমাদের জন্য অবশ্যই গৌরবের বিষয়। আমরা বিশ্বাস করি আমি যেটা বলেছি, আগামী 10 বছর পরে আমাদের যারা অর্গানাইজার, যারা নিউজের কোর মেম্বার, তারা অনেক ভালো পজিশনে থাকবে এবং পুরো বাংলাদেশের লিগাল ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করার ক্ষমতা রাখবে। এই বিশ্বাসটা আমার আছে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ক্যালিবার সম্পন্ন ছেলে মেয়েগুলো, সবচেয়ে প্রতিভাবান ছেলে মেয়েগুলো, সবচেয়ে মেধাবী ছেলে মেয়েগুলো, অ্যাক্টিভ ছেলে মেয়েগুলো নিউজে অংশগ্রহণ করে। তো তারা যদি উন্নতি না করে, উন্নতি কারা করবে? তারাই তো করবে। আমরা সেই ছেলে মেয়েগুলোকে নিউজের সাথে পেয়েছি, তারা আশা করি সে ধারাবাহিকতাটা বজায় রাখবে এবং একসময় এই ছেলে মেয়েগুলাই বাংলাদেশের লিগাল ইন্ডাস্ট্রিকে ডমিনেট করবে। জহিরুল হক, ভেরি ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ জহির। কাজী নাফিয়া, আসিফ মোহাম্মদ, ইয়েস উই আর দ্য মেম্বার্স অফ নিউজ বাংলাদেশ, অবশ্যই। মাসুদ, নিউজ কুষ্টিয়া প্রেসিডেন্ট। আপু আপনাকে অশেষ ধন্যবাদ নিউজের মতো একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আপনি কোন সমস্যাগুলো বেশি ফেস করছেন এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য? আর আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এমন একটি আন্তর্জাতিক আইনি সংগঠন আছে। ধন্যবাদ মাসুদ। মাসুদকে নিয়ে আমি 2 লাইন না বললেই নয়। মাসুদ চমৎকার কাজ করছে। কুষ্টিয়া একদমই বাংলাদেশের এক পাশে পড়ে গেছে, যোগাযোগে খুবই সমস্যা, তারপরও মাসুদ এতটাই দৃঢ়তা সম্পন্ন, সে বিশাল একটা টিম গঠন করেছে নিউজ কুষ্টিয়া ইউনিভার্সিটি। সেই ছেলেমেয়েগুলোও খুব অ্যাক্টিভ এবং তারা অসাধারণ কিছু প্রোগ্রাম করেছে। তার মধ্যে আমার যতটুকু মনে আছে, সুশান্ত পালকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল, 1500 অডিয়েন্স ছিল। এটা কুষ্টিয়ার মতো একটা জায়গায় 1500 অডিয়েন্স নিয়ে একটা প্রোগ্রাম করা, এটা আসলেই অভিনন্দন পাওয়ার মতো। মাসুদ চমৎকার কাজ করেছে নিউজের হয়ে। নিউজ কুষ্টিয়া চ্যাপ্টারকে সে অসাধারণ কিছু প্রোগ্রাম দিয়েছে। এই 1500 স্টুডেন্টকে নিয়ে করা প্রোগ্রামটা নিউজ বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি অডিয়েন্সের প্রোগ্রাম। 1500 স্টুডেন্টের দায়িত্ব নেওয়া সহজ কথা নয়। এবং আরও কিছু প্রোগ্রাম নিউজ কুষ্টিয়া করেছে। নিউজ কুষ্টিয়া লিগ্যাল অ্যাওয়ারনেস, কোর্ট ভিজিট থেকে শুরু করে বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও করেছে, মোট কোর্ট সেশন করেছে কিছু। সব মিলিয়ে নিউজ কুষ্টিয়া চমৎকার কাজ করছে, যদিও দেশের একদমই অন্যদিকে, কিন্তু নিউজের সাথে যে কানেক্টিভিটি সেটার কারণে মনে হয় না যে তারা অনেক দূরে আছে, তারা সবসময় লাইমলাইটেই আছে। মিম, ওয়াচিং ফ্রম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, থ্যাংক ইউ মিম। মিম চমৎকার অর্গানাইজার, আমি দেখি অনেক কাজে অ্যাক্টিভ থাকে। মিজানুর রহমান, নিউজকে ধন্যবাদ। আসিফ আহমদ, দ্য প্রোগ্রাম হুইচ ওয়াজ হেল্ড এট অডিটোরিয়াম অফ ইউনিভার্সিটি অফ চিটাগাং, জাস্ট ওয়াও। ধন্যবাদ নিউজ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ চিটাগাংয়ে যে প্রোগ্রামটা ছিল, হ্যাঁ আসলে খুব ভালো প্রোগ্রাম ছিল, প্রচুর রিনোন ফেসগুলো এসেছিল এবং অনেকগুলো ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট একসাথে হয়েছিল, এটা আসলে খুব বিরল। আমি একটা বিষয় আসলে মেম্বার এবং অর্গানাইজার যারা, তাদের কনফিডেন্সের জন্য বলতে চাই,
এই পর্যন্ত বাংলাদেশের ল ভিত্তিক যত অর্গানাইজেশন প্রোগ্রাম করেছে, ল ভিত্তিক অর্গানাইজেশন, এই পর্যন্ত সবচেয়ে বেশি অডিয়েন্সের রেকর্ড নিউজ বাংলাদেশে তৈরি করেছে, এবং নিউজ বাংলাদেশে নিজেদের রেকর্ড ভেঙে বারবার নিজেদেরকে উপরে তুলেছে। 400 জনের রেকর্ড, এরপর 500, এরপর 800, এরপর 1500, এইভাবে নিউজ বাংলাদেশ সবচেয়ে বেশি অডিয়েন্সের রেকর্ডগুলো নিজেরাই অতিক্রম করেছে। এখনো পর্যন্ত এই ক্রেডিটটা আমরা নিতে পারি। আর কোনো ল বেসড অর্গানাইজেশনে এত বেশি অডিয়েন্সের প্রোগ্রাম আজ পর্যন্ত হয়নি। তবে ভবিষ্যৎ যদি কেউ করে, স্বাগতম। সুষ্ঠু প্রতিযোগিতা থাকা ভালো। মিজানুর রহমান, ল অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, ধন্যবাদ মিজান। মাহমুদুল হাসান, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। আসিফ, থ্যাংক ইউ টু। তাশফিয়া, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়েও একটু বলতে হয়, যেহেতু নাম মেনশন করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও এই বছর চালু হয়েছে। এটি মূলত, আমি যার কথা না বললেই নয়, ফারহানা হেলাল মাহাতাব ম্যাম। উনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক এবং সম্ভবত ডিন। তো ওনার চমৎকার একটা অবদান আছে আমার ক্ষেত্রে। ম্যাম সবসময় উৎসাহিত করেছেন, সবসময় ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন নিলসের জন্য। নিলসের শুরু থেকেই শুভানুধ্যায়ী হিসেবে কাজ করেছেন। ফারহানা ম্যামের উৎসাহেই আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি চ্যাপ্টার দেই ম্যামের সহযোগিতায়, এবং এই চ্যাপ্টারটি বেশ ভালো কাজ করেছে শুরু থেকে। চমৎকার তারা প্রোগ্রামগুলো করেছে, ইউনিক কিছু প্রোগ্রাম করেছে যেগুলো অন্য কেউ করেনি আগে, বা নিলস বাংলাদেশের ব্যানারে এই প্রোগ্রামগুলো হয়নি। একদম ইউনিক নাম নিয়ে ইউনিক কিছু প্রোগ্রাম নিলস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করেছে। তো আমি এই চ্যাপ্টারটাকে অবশ্যই ধন্যবাদ জানাই। নতুন হিসেবে খুব চমৎকার এবং ইউনিক কাজ তারা করে যাচ্ছে শুরু থেকে। নাহিয়ান রশিদ, থ্যাংক ইউ। রিয়াদ ইসলামিক ইউনিভার্সিটি, থ্যাংক ইউ। রোকসানা জান্নাত, প্রিমিয়ার ইউনিভার্সিটি, থ্যাংক ইউ রোকসানা। রাকিব হাসান, আমি প্রথম আপনাকে শুনছি, গুরুত্বপূর্ণ কথা বলছেন, অনেক ভালো লাগছে। ধন্যবাদ রাকিব, আমারও ভালো লাগছে, অনেককে নতুনভাবে আজকে দেখছি। ইসলামী বিশ্ববিদ্যালয়, উম্মে নাইমা আপু, যেসব উদ্দেশ্য নিয়ে নিলস যাত্রা শুরু করেছিল 2020 সালে এসে সেগুলো কতটুকু পূর্ণতা পেয়েছে? কতটুকু পূর্ণতা পেয়েছে বলতে গেলে আসলে আমরা যতটা ভেবেছি তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। আমরা নিউজ বাংলাদেশকে যে জায়গায় চিন্তা করেছিলাম 2017 সালে, সেই জায়গা থেকে 2020 নিউজ বাংলাদেশ অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ একটা অর্গানাইজেশন। এত বেশি মেম্বার, এত বেশি অর্গানাইজার, এবং এত বেশি ডাইহার্ট ফ্যান নিউজ বাংলাদেশের, শুভাকাঙ্ক্ষী। সেখানে যখন শুরুতে আমি ভাবতাম আমার পরে কি হবে, কারা আসলে নিউজকে লিড করবে, তারা আমার মতো আন্তরিকতা বা ভালোবাসাটা রাখতে পারবে কিনা, অনেক ভয় ছিল। এখন সে ভয়টা নেই। এখন অনেক ছেলে মেয়ে আসলে নিউজকে নিজেদের পরিবার মনে করে, পরিবারের কাজ মনে করে নিউজের কাজকে, এবং নিজের মনে করেই তারা এই অর্গানাইজেশনটাকে ধরে রেখেছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, স্বাধীনভাবে প্রোগ্রাম আয়োজন করছে। এই যে লিডারশিপ তৈরি করে দেওয়ার ব্যাপারটা, তারা যখন তৈরি হয়ে গেছে, এখন আর আমাকে চিন্তা করতে হয় না যে আসলে নিউজ বাংলাদেশের ভবিষ্যৎ কি। আমি জানি তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে, তারা থেমে থাকবে না। এবং যদি প্রোগ্রামের ক্ষেত্রে বলতে হয়, প্রচুর প্রোগ্রাম আয়োজিত হয়েছে। আমি সবসময় চেয়েছি কোয়ালিটি প্রোগ্রাম করতে, মানে প্রোগ্রামের সংখ্যা না বাড়িয়ে প্রোগ্রামের মান যেন ঠিক থাকে। আমার এক মাসে 5টা প্রোগ্রাম করার কোনো দরকার নেই। আমি যদি একটা প্রোগ্রাম করি, একটা প্রোগ্রাম ভালো হতে হবে, কোয়ালিটিফুল হতে হবে, সেটা যেন মানুষের সময়কে জাস্টিফাই করে, যারা সময় দিতে আসছে প্রোগ্রামে তাদের সময়টা যেন জাস্টিফাই করে। মানে নামকেও আসতে আমি ফেসবুকে একটা পোস্ট দেওয়ার জন্য, আমার ইভেন্টের সংখ্যা বাড়ানোর জন্য, সোশ্যাল মিডিয়ায় পরিচিতি বাড়ানোর জন্য আমার প্রোগ্রাম আয়োজন করার কোনো প্রয়োজন নেই। আমি যখনই প্রোগ্রাম আয়োজন করব তখন যেন কোয়ালিটি প্রোগ্রাম হয়, সেটা যেন একটা ইম্প্যাক্ট থাকে মানুষের জন্য। সো এই জায়গা থেকে নিউজ যথেষ্ট ভালো প্রোগ্রাম করেছে, অনেক ইউনিক প্রোগ্রাম করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ল ফেস্ট করেছে, প্রথমবারের মতো নিউজ লিগ্যাল ডিবেট করেছে। বাংলাদেশে প্রথম নিউজ মুটিং স্কুল ধারণা তৈরি করেছে, যে মুটিং শেখানোর জন্য আলাদা করে স্কুলিং প্রোগ্রাম, সেটার 5টা এডিশন হয়েছে সফলতার সাথে। মানে প্রত্যেকটা কাজের ধারাবাহিকতাটা আছে।
যে কাজটা শুরু হচ্ছে সেই কাজটার ধারাবাহিকতাটা রক্ষা করে চলছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে আমরা ধারাবাহিকতাটা রক্ষা করতে পারছি, এবং প্রতি বছরই কিছু ইউনিক প্রোগ্রাম আবার অ্যাড হচ্ছে যেগুলো আগে ছিল না। তো সব মিলে 2020-এ বলতে গেলে আমাদের যে লক্ষ্যগুলো ছিল সেগুলো অনেকখানি পূর্ণতা পেয়েছে। তবে পুরোপুরি সন্তুষ্ট হয়ে গেলে আসলে কাজের গতি বাড়ে না এবং আহ, অনুপ্রেরণা কাজ করে না। তো আমাদের অনেক জায়গায় অসন্তুষ্ট হওয়ারও আছে। আমরা জানি আমাদের আরো অনেক কিছু করার আছে যেগুলো আমরা এখনো করতে পারিনি। বিশেষ করে অর্গানাইজিং ক্যাপাসিটি বিল্ড আপ করা প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে। সবগুলো ইউনিভার্সিটি আসলে সমানভাবে ক্যাপাবল না। আমরা চাইছি যে সবগুলো নিউজ চ্যাপ্টারকে সমানভাবে শক্তিশালী করতে, তারা যেন নিজেদের মতো করে নিজেদেরকে চালাতে পারে। সে লক্ষ্যটা এখনো আমাদের ফুলফিল হয়নি। আমরা সেটা গতিশীল, সেটা কাজটা চলছে। আমরা ভবিষ্যতে অনেক এই এই কাজটা গুরুত্ব দিতে চাই, যেন সব ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি বিল্ড আপ করা যায় ভবিষ্যতে। দিস ইজ সো ইনফরমেটিভ সেশন কাজী নাফিয়া, থ্যাংক ইউ সো মাচ। ইটস অলওয়েজ বেস্ট। হ্যাঁ, নিজের ঘর তো সবসময় ভালো। কানিজ ফাতেমা, ড্রিম বিগ আপু, আওয়ার ইন্সপিরেশনাল অ্যাটিটিউড অলওয়েজ ইউর। ওকে, থ্যাংক ইউ কানিজ। কানিজ আইআইইউসি থেকে, চমৎকার অর্গানাইজার। সাত্তার মোল্লাও আমার ক্লাস, আমার বন্ধু, সহপাঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে। বর্তমানে বেশ কি বলবো, মানে খুব ভালো একজন আইনজীবী, ভবিষ্যতে অনেক নামকরা আইনজীবী হবে বাংলাদেশের আশা রাখি। সাত্তার মোল্লা বলছে নাইস টু লিসেন নাসরিন আফটার কোয়াইট লং। হ্যাঁ, আমি আসলে অনলাইন প্রোগ্রামে আসি না, এই প্রথম আসলাম এবছর মনে হয়। থ্যাংক ইউ সাত্তার। সাত্তার সবসময় ইন্সপায়ারিং, নিজেও বেশ প্রতিভাশীল এবং সবাইকে তাদের কাজে উৎসাহিত করেন যারা কাজ করতে চায়। গাজী মুহিদুল হক, লাকি টু হেয়ার ইউ আফটার আ ভেরি লং টাইম আপু। মুহিদের কথা একটু বলি। মুহিদ হচ্ছে বাংলাদেশের নিউজ বাংলাদেশের প্রথম সেক্রেটারি জেনারেল নিউজ বাংলাদেশ ন্যাশনাল বোর্ডে, বরিশাল ইউনিভার্সিটি থেকে। নিউজ মুহিদ বর্তমানে ব্যাংকার হিসেবে কাজ করছে, মাস্টার্সও করছে বিইউপি থেকে। চমৎকার একটা অর্গানাইজার, খুবই পরিশ্রমী, অনেক অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে নিউজের জন্য শুরু থেকেই মুহিদের। মুহিদ, ধন্যবাদ। Furkan, what's the activities of NILS? How can I join this organization and student of okay. নিলসে কিভাবে জয়েন করবেন সেটা নিলস পেজ একটা পিন পোস্ট করা আছে কিভাবে জয়েন করতে হয়, এবং নিলস বাংলাদেশের ওয়েবসাইটও একটা লিঙ্ক আছে কিভাবে নিলসে জয়েন করতে হয়। আমার মনে হয় সেটা ফলো করলেই হবে। এছাড়া পেজে অনেক সময় মোবাইল নাম্বার দেওয়া থাকে, পেজে মোবাইল নাম্বার আছে সম্ভবত, সেই মোবাইল নাম্বারে ফোন করেও ডিটেলসে জানতে পারেন। তাশরিয়া নিশাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম। কানিজ, ওকে, কানিজ ফোরকানের প্রশ্ন উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। মাসুদ, ওকে, ফোরকান সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমার মনে হয় কানিজ উত্তরটা দিয়েছে। কানিজের নিউজ পেজে সবকিছু ডিটেলস আছে, পেজটা একটু ফলো করবেন, পিন পোস্ট আছে। জুবায়ের চৌধুরী আপু, সিক্স অনলাইন নিউজ মুটিং স্কুল অনলাইনে করা যায় না? হ্যাঁ জুবায়ের, আমরা আসলে ইতিমধ্যেই চিন্তা করেছি যে 6 অনলাইন মুটিং স্কুল যেটা হবে সেটা অনলাইনে করার, যাতে পুরো বাংলাদেশ থেকে নিউজের মেম্বার্সরা কানেক্টেড হতে পারে, যারা সাধারণত এই সুযোগগুলো পায় না, বিশেষ করে কুষ্টিয়া, বরিশাল, সিলেট, কুমিল্লা, কক্সবাজার এই ধরনের জায়গাগুলোতে যারা এই সুযোগটা পায় না, মুটিং স্কুলের সুযোগটা ফিজিক্যালি, তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি হবে। আমরা আশা রাখি নিউজ 6 মুটিং স্কুল অনলাইনে খুব দ্রুত শুরু করব। ওকে, আমার মনে হয় প্রশ্নের উত্তর দিয়েছি, মোটামুটি যেগুলো এসেছে সবগুলাই দিয়েছি। আমরা আসলে বলতে চাইছিলাম কিভাবে অর্গানাইজেশন আপনার নেটওয়ার্ক স্কিল বিল্ড আপ করে।
তো নিউজে যারা কাজ করছে তারা জানে যে ইতিমধ্যেই আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যখন কাজ করি, অনেকগুলো ইউনিভার্সিটির অর্গানাইজারদের সাথে একসাথে কাজ করি এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সাথে কাজ করতে গিয়ে আমাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে। আমরা অনেক সময় গেস্টদেরকে অ্যাপ্রোচ করতে হয়, বিভিন্ন প্রফেশনালদেরকে অ্যাপ্রোচ করতে হয়, তখন কি প্রফেশনাল অ্যাটিটিউডটা রেখে আমরা একজন গেস্টকে ইনভাইট করব, কিভাবে একজন গেস্টকে ট্রিট করব, এই সব কিছু এই প্রফেশনাল ম্যানার্সগুলো নিউজের ছেলেমেয়েরা অর্গানাইজার যারা থাকে তারা শিখতে শুরু করে, যেগুলো আপনার ভবিষ্যৎ জীবনে গিয়ে কাজে আসবে। আপনি 10টা মানুষের সামনে কিভাবে কথা বলবেন, কিভাবে একজন 50 জন অডিয়েন্সে ভর্তি একটা রুমের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন, এই ব্যাপারগুলো আপনি যখন নিউজে থাকবেন কাজ করতে গিয়ে এর মধ্যেই শিখে যাবেন। কিভাবে একটা টিম চালাতে হয়, আপনি যেখানেই চাকরি করেন, যেখানেই কাজ করেন, সবসময় আপনার একটা টিম থাকবে যারা আপনার সাথে একই রকম ওই কাজটা করবে। একটা টিমকে কিভাবে চালাতে হয়, একটা টিম বন্ডিং কিভাবে তৈরি করতে হয়, একটা টিমকে লিড করতে হলে কোন ধরনের যোগ্যতাগুলো থাকা লাগবে, কোন ধরনের কনফিডেন্স থাকা লাগবে। ভবিষ্যতে আপনি যেখানেই কাজ করেন, আপনি যদি কোথাও জব করতে যান, আপনাকে একটা টিম চালাতে হতে পারে, আপনাকে একটা প্রোগ্রাম আয়োজন করতে হতে পারে, অফিসের একটা প্রোগ্রাম। সেটা দেখা যাবে আপনি যদি আগে থেকেই প্রোগ্রাম আয়োজনের অভিজ্ঞতা রেখে থাকেন, নিউজে কাজ করেছেন, আপনি 100 জনের প্রোগ্রাম করেছেন, 500 জনের প্রোগ্রাম করেছেন, আপনি জানেন যে একটা প্রোগ্রামের কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, কোনগুলা আগে থেকে প্রিপেয়ার থাকতে হয়, কোনগুলোতে অল্টারনেটিভ চিন্তা করে রাখতে হয়, আপনি এগুলো জানেন। যখন আপনি জানবেন, আপনি যেখানে কাজ করবেন সেই জায়গায় কাজ করতে গিয়েও আপনার ওই যে আগে থেকে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে। যেটা আপনার যে কলিগ কখনো কোনো প্রোগ্রাম আয়োজন করেনি, কখনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বা অর্গানাইজিং এ জড়িত ছিল না, তার জন্য এটা যতটা সারপ্রাইজ আপনার জন্য ততটা হবে না। আপনার জন্য এটা অনেক সহজ একটা কাজ হবে। 500 জনের একটা প্রোগ্রাম করা, 100 জনের একটা প্রোগ্রাম করা আপনার জন্য মানে নট এ বিগ ডিল, কারণ আপনি ইতিমধ্যেই করেছেন। এটা আপনাকে অন্যদের চাইতে প্রফেশনাল লাইফে অনেক এগিয়ে রাখবে। আপনার কথা বলার ক্ষমতা, আপনার মানুষের কনভিন্স করার ক্ষমতা, এই ক্ষমতাটা আপনার প্রফেশনাল লাইফে সবসময় কাজে দেবে। কারণ এখানে প্রফেশনাল লাইফ আসলে লিখে লিখে খুব বেশি কাজ করার সুযোগ নেই। এখানে অনেক কাজ ভোকাল হয়ে করতে হয়, অনেক কাজ কথা বলে করতে হয়, টিম ওয়ার্কের মাধ্যমে করতে হয়, বন্ডিং ক্রিয়েট করার মাধ্যমে করতে হয়, স্পিচ দেওয়ার মাধ্যমে করতে হয়। সুতরাং যখন আপনি অর্গানাইজিং স্কিলগুলো ডেভেলপ করবেন, অর্গানাইজেশনের থেকে বিভিন্ন রকম কাজ করবেন, বিভিন্ন মানুষের সাথে অ্যাডজাস্ট করতে শিখবেন, আপনি ওই প্রফেশনাল এরিয়াতে গিয়েও সারপ্রাইজ হবেন না। আপনি অনেক মানুষের সাথে খুব সহজে মিশতে পারবেন। যেটা অন্যদের জন্য কঠিন হবে সে কাজটা আপনার জন্য কঠিন হবে না। যে প্রেজেন্টেশনটা অন্যদের জন্য কঠিন মনে হবে সে প্রেজেন্টেশনটা আপনার কাছে কঠিন মনে হবে না। যে প্রোগ্রামটা আয়োজন করা, ওয়ার্কশপ বা সেমিনার আয়োজন করা অন্যান্যদের কাছে একটা সারপ্রাইজ থাকবে, সেটা আপনার জন্য সারপ্রাইজ থাকবে না। আপনি সবকিছু আগে থেকেই 10 মার্কস বেশি পেয়ে এগিয়ে আছেন, 10 মার্ক বা 20 মার্কস এগিয়ে আছেন। সুতরাং আপনার জন্য আপনার প্রফেশনাল লাইফটা অনেক বেশি সহজ হবে। আরো যদি স্পেসিফিক করে বলতে চাই কেরিয়ারে কিভাবে লাভ হয়, আপনি যখন কোথাও চাকরি করতে যান, অনেক সময় পূর্ব অভিজ্ঞতা খোঁজে, আপনি আগে কোথাও কাজ করেছেন কিনা, আপনার অভিজ্ঞতা কি। তখন আপনি এই ভলান্টারি অর্গানাইজেশনগুলোতে কাজ করার যে অভিজ্ঞতা সেটাকে আপনি ব্যবহার করতে পারেন, সেটাকে আপনি মেনশন করতে পারেন যে আমি XYZ অর্গানাইজেশনে কাজ করেছি, সেখানে এই কাজগুলো করেছি, এভাবে গেস্ট ম্যানেজমেন্ট করেছি, এভাবে পার্টিসিপেন্ট ম্যানেজমেন্ট করেছি, আমি এভাবে কাজ করেছি, ব্যানার ভেন্যুতে কাজ করেছি, ফুড কর্নারে কাজ করেছি। আপনি যখন এই কাজগুলোকে মেনশন করবেন, অন্যান্য প্রার্থীর চেয়ে আপনি আলাদা হয়ে যাবেন। আর 10টা সিভি শুধুই সিভি, কিন্তু আপনি যখন আপনার কাজগুলো মেনশন করবেন, ওই 10টা শুধু জিপিএ দেওয়া সিভি এবং আপনার জিপিএর সাথে সাথে এক্সট্রা কারিকুলারের যে সিভি, এই দুইটার মধ্যে স্পষ্ট পার্থক্য থাকবে এবং সেটা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে, শুরুতেই এগিয়ে রাখবে। এরপরেই আপনার বাকি কাজ কিভাবে নিজেকে প্রুভ করবেন। কিন্তু একদম ফার্স্ট গ্ল্যান্সেই আপনার সিভি অন্যদের চাইতে এগিয়ে। যারা শুধুমাত্র জিপিএ আছে তাদের চাইতে আপনি যে কাজ করেছেন আপনার কাজের সিভিটা অনেক বেশি এগিয়ে থাকবে। অনেক জায়গায় ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়া হয়, অনেক জায়গায় নভি থেকে জব দেওয়া হয়। সেই সব জায়গায় সেখানেও এক্সপিরিয়েন্স খোঁজে যে আপনি অতীতে কোনো অর্গানাইজেশনে কাজ করেছেন কিনা, কিরকম কাজ করেছেন। সেই অভিজ্ঞতাগুলো যখন আপনি ডিসক্রাইব করতে পারবেন, আপনি অন্যদের চাইতে এগিয়ে থাকবেন। আপনি যখন দেশের বাইরে একটা স্কলারশিপের আবেদন করবেন, আমি একদম ওপেন প্ল্যাটফর্মে বলছি, নিউজ বাংলাদেশ প্ল্যাটফর্মে বলছি, নিউজ বাংলাদেশ থেকে এ পর্যন্ত অনেককেই রিকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে যারা বর্তমানে বিদেশের বিভিন্ন নামকরা ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিয়ে পড়াশোনা করছে।
আমি সেটা একদম পাবলিক জায়গায় আজকে ইভেন্টে বলছি। নিউজ বাংলাদেশের রিকমেন্ডেশন লেটার দিয়ে বিদেশের ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে চান্স পেয়েছে, এরকম অনেকেই আছে। তো সেটা কেন হচ্ছে? কারণ আমরা মেনশন করেছি সে কি কাজ করেছে, নিউজ বাংলাদেশে কি কাজ করতো। এই কাজগুলো, ভলান্টারি কাজগুলো, সোশ্যাল সার্ভিসগুলো, কমিউনিটি সার্ভিস যেগুলো নিউজের হয়ে দিয়েছে, সোশ্যাল সার্ভিস যেগুলো নিউজের হয়ে পড়েছে, অর্গানাইজিং ক্যাপাবিলিটি যেগুলো, সেগুলো যখন আমরা তুলে ধরি তখন, বা প্রার্থী যখন নিজেকে ভাবে তুলে ধরেন, তখন তার স্কলারশিপ অপরচুনিটিটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা লক্ষ্য করবেন বিদেশে যত স্কলারশিপ অপরচুনিটি আছে সব জায়গায় কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কমিউনিটি সার্ভিস, সোশ্যাল সার্ভিস, সব কিছুর জন্য আলাদা মার্কিং থাকে, আলাদা ক্রাইটেরিয়া থাকে। সুতরাং এই জায়গাগুলোতে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন আপনি যখন কোনো একটা অর্গানাইজেশনে অ্যাক্টিভলি কাজ করবেন। সেটা আপনার কেরিয়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক, আপনার সিভির জন্য গুরুত্বপূর্ণ। দেশে যদি কাজ করেন, আপনি বিদেশে গেলেও, বিদেশে কোনো অপরচুনিটি পেতে চাইলে সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সাবিত কায়েস রাহাত, আগামী 10-15 বছরে কোথায় দেখতে চান? আমি মনে হয় এই প্রশ্নটার উত্তর আগেই দিয়ে দিয়েছি। রাহাত, নতুন প্রশ্ন কি আছে আমি একটু দেখছি। ওকে ওকে, এটাই হচ্ছে অর্গানাইজার হওয়ার সুবিধা। অর্গানাইজার হলে আপনার প্রফেশনাল লাইফটা কিভাবে অন্যদের চাইতে এগিয়ে থাকে এবং আপনার অপরচুনিটিসগুলো কিভাবে বেড়ে যায়, সেটাই বলছিলাম। কমিউনিকেশন স্কিল বলছি, যখন আপনি বিভিন্ন ইউনিভার্সিটি ল স্টুডেন্টের সাথে কানেক্ট হন, অপরচুনিটিগুলো জানতে পারেন। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা আইডিয়া আছে যে কোথায় কোথায় অপরচুনিটি আছে, জগন্নাথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের আইডিয়া অন্যরকম। যখন এই দুইটা আইডিয়া এক্সচেঞ্জ হয়, তাদের অপরচুনিটি বেড়ে যায়। আমার কাছে আমার সোর্স হচ্ছে 5টা জানার, আরেকজনের কাছে আছে আর 5টা সোর্স। আমি যখন 5টা সোর্স ইন্টারচেঞ্জ করব, আমরা দুজনেই 10টা করে সোর্স জানি, তাহলে এখানে দুজনেরই লাভ আছে। আমাদের দুজনের কাছে 10টা করে সোর্স আছে, সেটা আমাদের দুজনেরই লাভ। তো আমরা এইভাবে আইডিয়াগুলো যখন এক্সচেঞ্জ করি, একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে অন্য একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যখন এভাবে কানেক্টেড হয়, কমিউনিকেশন করে, তখন তাদের অপরচুনিটিগুলো অনেক বেশি বেড়ে যায়। আসিফুল ইসলাম, আপনি কেমন আছেন? ভালো আছি। আমার SMS পড়েন না কেন? দুঃখিত, হয়তো আমি খেয়াল করিনি। আলী মর্তুজা, ইটস আ ভেরি হেল্পফুল সেশন, থ্যাংকস আপু। আলী মর্তুজা সম্ভবত IIUC থেকে। ধন্যবাদ আলী, খুব মেধাবী একজন ছেলে। তাসনিয়া নিশাত মিম, গুড CGPA প্লাস নো এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস, ব্যাড CGPA plus extraordinary activities. Apu, which is preferable or which will win? গুড CGPA নো এক্সট্রা কারিকুলার, এটা আসলে অ্যাক্টিভ হচ্ছে তখনের জন্য যখন আপনি একাডেমিক জায়গায় অ্যাপ্লাই করবেন না। মানে আপনি শিক্ষক হওয়ার জন্য যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার একটা ভালো CGPA দরকার। এটা আসলে প্রফেশনের উপরে নির্ভর করে। কিন্তু আপনি একটা কর্পোরেট জব করতে চান, সেখানে আপনার মানে ওয়ান্ডারফুল CGPA চেয়ে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো অনেক বেশি দরকারি। আপনি একটা ইন্টারন্যাশনাল NGO-তে কাজ করবেন, আপনি জাতিসংঘে কাজ করবেন, আপনি কর্পোরেট কোনো জব করবেন, সেক্ষেত্রে আপনার CGPA চাইতে বেশি দরকারি হচ্ছে আপনার কাজ। আপনি আগে কি কাজ করেছেন, আপনার অ্যাক্টিভিটিসগুলো কি ছিল। আপনি যদি বিদেশে অ্যাপ্লাই করতে যান, অনেক দেশেই CGPA এর চাইতেও বেশি ম্যাটার করে সে কি কাজ করেছে। কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভলান্টারি কাজগুলো, সোশ্যাল সার্ভিসগুলো, কমিউনিটি সার্ভিসগুলো, অর্গানাইজেশনে কাজ করা, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। ব্যাড CGPA প্লাস এক্সট্রা অর্ডিনারি, ব্যাড CGPA আসলে খুব ব্যাড বলার সুযোগ নাই, মোটামুটি একটা ব্যালেন্স তো রাখতে হয়। একদমই ব্যাড আসলে কঠিন হয়ে যায় কাজ করা, সব জায়গাতেই কঠিন। একদমই ব্যাড না, যদি আমি বলি একটা মিনিমাম GPA এবং এক্সট্রা অর্ডিনারি কাজ, এই দুইটা যদি একসাথে থাকে, আপনার জন্য অনেকগুলো অপরচুনিটি থাকবে। তবে যদি আপনি একাডেমিশিয়ান হতে চান বাংলাদেশের ক্ষেত্রে বলছি, বাইরের দেশের না, বাংলাদেশে একাডেমিশিয়ান হতে গেলে CGPA লাগে। গবেষণার চাইতেও দেখা যায় CGPA-তে অনেক বেশি, অনেকের অনেক ভালো আর্টিকেল আছে, অনেক লেখালেখি আছে, কিন্তু CGPA নাই। দেখা যাচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো খুব বেশি অ্যাকসেপ্ট সেক্ষেত্রে করে না, ভালো ইউনিভার্সিটিগুলো।
এছাড়া আমি আমি যেটা পরামর্শ দিব, মোটামুটি একটা ব্যালেন্স সিজিপিএ রাখতে, আহ, এবং সেই সাথে এক্সট্রা কারিকুলার কাজগুলো করতে। আসলে এটা প্রফেশন চুজিং এর উপর ডিপেন্ড করে অনেকটা। আপনি যদি শিক্ষক হতে চান, আপনাকে তো জিপিএ তে মনোযোগী হতেই হবে, আর আর কোনো অপশন নেই। আহ, সেই সাথে এক্সট্রা কারিকুলার যখন থাকবে, এখন কথা হচ্ছে আপনার ভালো জিপিএ আছে, আপনার মতো ভালো জিপিএ আরো 10 জনের আছে, পোস্ট হচ্ছে একটা, তাহলে কিভাবে বাছাই করবে? সেক্ষেত্রে যদি আপনার সিজিপিএর সাথে সাথে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, তখন আপনি ওই 9 জন ভালো সিজিপিএ থেকে আপনি এগিয়ে গেলেন। মানে যখন আপনাদের অবস্থানটা সমান, 10 জনেরই সিজিপিএ ধরে নিলাম একই বা কাছাকাছি, তখন একজনকেই চাকরিটা দেওয়া লাগবে। কাকে দিবে? তখন দেখা যাবে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো, তার সুযোগটা বেশি থাকে। আহ, মুনতাসির মাহমুদ, পোর্ট সিটিতে শাখা করতে চাই, আমাকে কি করতে হবে? আম, মুনতাসির, আমার মনে হয় জহিরুল হক আছেন, ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং, তার সাথে যোগাযোগ করলে ভালো হবে। আহ, বিভিন্ন ইউনিভার্সিটি চ্যাপ্টারের মার্কেটিং এবং প্রমোশন এই কাজগুলো জহির দেখছে। মুনতাসিরকে বলবো জহিরুল হকের সাথে যোগাযোগ করতে। আমার মনে হয় জহিরুল হক এই পোস্টে কমেন্ট করেছে, আছে, দেখছে প্রোগ্রামটা। এবং অবশ্যই পেজে মোবাইল নাম্বার আছে, একটু ফোন করতে হবে, প্রসিডিউরগুলো বলবে তা তখন। পোর্ট সিটিতে নিউজ চ্যাপ্টার আছে মেবি, আলম মুর্তজা বলছে, না বর্তমানে নেই। ওকে, যদি শাখা করতে চাই ওয়েলকাম, সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। মোবাইল নাম্বার যেটি দেওয়া আছে পেজে সেখানে, অথবা জহিরুল হকের সাথে, অথবা পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারেন। আমি কার কার সাথে কিভাবে কথা বলবে আমি বুঝিয়ে দেব, সমস্যা নেই। তাহমিনা আক্তার রূপা, থ্যাংক ইউ সো মাচ। মিম, আমি মনে হয় প্রশ্নটার উত্তর দিয়েছি, জিপিএ নিয়ে যে প্রশ্নটা ছিল। আমি শিক্ষকতায়ও ছিলাম, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে শিক্ষকতায় কিভাবে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কাজে আসে। দেখা গেছে যেখানে আপনার ইউনিভার্সিটি অনেক রকম কাজ থাকে, একাডেমিশিয়ানের বাইরেও অনেক রকম প্রমোশনাল কাজ থাকে, অনেক রকম স্টুডেন্ট ওয়েলফেয়ারের কাজ থাকে, ডিবেট থাকে, মিটিং থাকে। এখন ইউনিভার্সিটিগুলো কি চিন্তা করে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্পেশালি কি চিন্তা করে যে তাদের এখানে মিটিংয়ের কাজ থাকবে, ডিবেটের কাজ থাকবে, কারণ এই কাজগুলো ইউনিভার্সিটিকে সারা দেশে রিপ্রেজেন্ট করে, ইউনিভার্সিটির সুনামটাকে বইয়ে নিয়ে যায়, ইউনিভার্সিটির নাম ক্যারি করে। যেমন আমার মনে আছে, আমি আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরি করেছি। সেখানে প্রথমবারের মতো একটা ন্যাশনাল লিগ্যাল ডিবেট, ন্যাশনাল মোট কোর্ট কম্পিটিশন করেছি। সেখানে 16টা ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েরা এসেছে কক্সবাজারে। তাদের অনেকেই কখনো এর আগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে জানতো না, কিন্তু যখন তারা ওই প্রোগ্রামে এসেছে তারা জানতে পেরেছে এখানে একটা ইউনিভার্সিটি আছে। তো ইউনিভার্সিটির গুডউইলটা এইভাবেই ছড়িয়ে যায়। তো এই ধরনের প্রোগ্রামগুলো যখন আয়োজন করে, ইউনিভার্সিটিগুলো যখন বিভিন্ন কম্পিটিশনে, কনফারেন্স, সেমিনারে যায়, অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে মিশে অন্যান্য প্ল্যাটফর্মে যায়, তখন ইউনিভার্সিটির রেপুটেশন অনেক বাড়ে। মিম যেহেতু আছে, এশিয়া প্যাসিফিকও সেম কাজটাই করে, কিন্তু যে স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি পাঠিয়ে থাকে, কারণ এটি ইউনিভার্সিটির গুডউইল ক্যারি করে, রেপুটেশন বাড়ায়। এটাও একটা ইউনিভার্সিটি মার্কেটিং এর অংশ কিন্তু। তো তারা সবসময় চায় এমন টিচার রাখতে, যে টিচার এই ধরনের গুডউইল প্রমোশনের কাজগুলো করতে পারবে, যারা মিটিং জানে, যারা ডিবেট জানে, যারা প্রোগ্রাম অর্গানাইজ করতে জানে, সেমিনার করতে পারে, ওয়ার্কশপ করতে পারবে। এই ধরনের টিচারগুলো তাদের জন্য ডাবল বেনিফিট বয়ে আনে। একটা তো একাডেমিক কাজটা তো আছেই, তার উপরে ইউনিভার্সিটি যে গুডউইল ক্যারি করা, সেটা করা, স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট করা, প্রফেশনাল লাইফের জন্য যেটা অনেক কাজে আসে, এবং ইউনিভার্সিটিকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করা। তো এই কাজগুলো তারা একজন স্কিলড বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পন্ন টিচারের কাছ থেকে পেয়ে থাকে। তো সেটা সবসময় পজিটিভ দিক। এখনকার ইউনিভার্সিটিগুলো এদিকে অনেক বেশি মনোযোগী। তা আমি বলবো এক্সট্রা কারিকুলার একদম, মানে এই কাজের জন্য আশীর্বাদ স্বরূপ। যদি জানা থাকে, ইউনিভার্সিটিগুলো জবের ক্ষেত্রে অবশ্যই প্রেফারেন্স দেয়, নিঃসন্দেহে। আমি আসাদুজ্জামান স্যার আছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে। স্যার খুবই চমৎকার মানুষ। স্যার এই ধরনের কাজ খুব প্রসার করার চেষ্টা করেন, প্রচার করার চেষ্টা করেন এবং আয়োজন করার চেষ্টা করেন।
খুব চমৎকার প্রোগ্রাম আয়োজন করেছেন স্যার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। স্যারের সাথে অনেকবার কাজ করার সুযোগ হয়েছে। তো চমৎকার একজন মানুষ। এভাবেই কিন্তু ইউনিভার্সিটিগুলো ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে। এখন আসাদুজ্জামান স্যার এটা করছেন কারণ ওনার এই স্কিলটা আছে, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার স্কিল ওনার আছে। এই ধরনের শিক্ষকরা যখন ইউনিভার্সিটি থাকে তখন ইউনিভার্সিটির ছেলে মেয়েদের গুণগত মানও বাড়ে এবং ইউনিভার্সিটির সুনামও প্রসারিত হয়। ওকে, নুজাত রামিসা প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে বলছে অনেকদিন পরে দেখলাম। নুজাত, থ্যাংক ইউ দেখার জন্য। নুজাত একসময় খুব অ্যাক্টিভলি কাজ করতো, এখন মনে হয় পড়াশোনা অনেকটা শেষের দিকে। নুজাত ধন্যবাদ। আমি মনে হয় প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। সময় আমরা কি সময় অনেক বেশি নিয়ে ফেলেছে? 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। তো আমি আর 5 মিনিট থাকছি, যদি আর কোনো প্রশ্ন না থাকে এরপরে বিদায় নিব, কারণ ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যথেষ্ট সময়। এরপরে বিদায় নিব। যদি কোনো প্রশ্ন থাকে আমার পার্সোনাল ইনবক্স তো আছেই, আপনারা প্রশ্ন করতে পারেন। আর এখন যদি সামনাসামনি কোনো কিছু বলতে ইচ্ছা করে, আমি আর 5 মিনিট আছি আপনাদের জন্য। মুনতাসির মাহমুদ, নিউজের ভবিষ্যৎ পরিকল্পনা কি মেম্বারদের নিয়ে? সেটার উত্তর আমি আগেই দিয়েছি, তারপরও যেহেতু জানতে চাচ্ছেন আমি খুব সংক্ষেপে বলি, কারণ আগে আমি অনেক বিস্তারিত বলেছি নিউজ মেম্বারদের নিয়ে আমাদের কি ইচ্ছা। তো আমরা যেটা চাই নিউজ মেম্বার অনেক বেশি স্কিলড হোক, তারা ভবিষ্যতে কাজের যে প্ল্যাটফর্ম, ভবিষ্যৎ প্রফেশনের জন্য অনেক বেশি স্কিলড হোক, দক্ষ হোক। তাদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা কাজ করছি। মিটিং, ডিবেট, আর্টিকেল লেখালেখি, ব্লগে লেখা, লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, কোর্ট ভিজিট প্রোগ্রাম করা, এই প্রোগ্রামগুলো সেমিনার আয়োজন করা, ওয়ার্কশপ আয়োজন করা, সেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি তাদের স্কিল ডেভেলপ করার জন্য, তাদের কমিউনিকেশন স্কিল যেন বাড়ে, তাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার যেন ডেভেলপ করে, তারা যেন ভবিষ্যৎ জব মার্কেটের জন্য অনেক ভালো হিসেবে তৈরি হয়। তার চেয়েও বড় কথা, আমরা আসলে চাই নিউজ মেম্বারদেরকে অনেক বেশি দায়িত্বশীল নাগরিক হিসেবে যেন পাই, যারা অনেক বেশি মানুষ বান্ধব, মানে অনেক বেশি মানুষের প্রতি ভালোবাসা নিয়ে যেন কাজ করে, যে প্রফেশনে ভবিষ্যতে যাক না কেন। আমরা তাদের মধ্যে এই স্পিরিটটা তৈরি করতে চাই যে অন্যের জন্য যেন কাজ করে, মানুষের জন্য যেন কাজ করে। আসলে আমাদের শিক্ষিত মানুষের সংখ্যা, জ্ঞানী মানুষের সংখ্যা কম নয়, কিন্তু আমাদের যেটি সমস্যা সেটা হচ্ছে আমরা অন্যকে সাহায্য করতে চাই না। আমরা চাই আমাদের মেম্বারদের মধ্যে এই বন্ডিংটা তৈরি হোক, একটা ইউনিভার্সিটি আরেকটা ইউনিভার্সিটিকে আপন ভাবুক, তাদের মধ্যে বাউন্ডারিজ না থাকুক, তারা যেন মানে নিজেদেরকে আলাদা না ভাবে, তারা যেন ভাবে তারা সবাই একই প্ল্যাটফর্মে আছে, তাদের মধ্যে এই সৌহার্দ্যটা থাকে এবং তারা পরস্পরকে সহযোগিতা করে, তাদের কেরিয়ার ডেভেলপমেন্টে সহযোগিতা করে। আর আমাদের পক্ষ থেকে স্কিল ডেভেলপমেন্ট সেশনগুলো, প্রজেক্টগুলো সবসময় আছে তাদের স্কিল ডেভেলপ করার জন্য। আর প্রফেশনাল লাইফে আমরা যারা নিউজের মেম্বার আছে তারা যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করে আমাদের কাছে রিকমেন্ডেশন চাই, আমরা সবসময় খুব ভালো রেফারেন্সই করি, ভালো রিকমেন্ডেশন লেটারই দেই। তো যারা মেম্বার আছে তাদের যদি কখনো ভবিষ্যতে রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয় অবশ্যই নিউজকে জানাবেন, ইমেল করবেন। আপনাদের সর্বোচ্চ সহযোগিতাটাই আমরা সবসময় করব, কারণ নিউজ তো আসলে আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে কাজ করার জন্যই নিউজ আপনাদের জন্য কাজে আসে, এজন্যই তো এই স্টুডেন্ট অর্গানাইজেশনটা আছে। তো আমার মনে হয় এটাও একটা ভালো দিক যে আপনাদের ভবিষ্যতে একটা ভালো রেফারেন্স পাবেন, কারণ অনেকেই আছেন, আমি নাম বলবো না, যারা নিউজে ছিলেন না কিন্তু পরবর্তীতে আমাদের কাছে এসেছেন, প্রফেশনাল লাইফে যাওয়ার পরে নিউজের মেম্বার হয়েছেন। এই উদ্দেশ্যে অন্তত একটা ভালো যেন রেফারেন্স পায়, কারণ ভার্সিটি থেকে পাশ করার পর দেখা যাচ্ছে ভালো রেফারেন্স লেটার দেওয়ার মতো মানুষ নেই, মানে সুযোগ নেই, ভাবে পাচ্ছেন না, তখন দেখা যাচ্ছে তাদের রেফারেন্স রিকমেন্ডেশন দরকার হচ্ছে, সেটা পাচ্ছেন না।
এরপরে এসে নিউজে জয়েন করেন এবং আমরা চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার। তো এক্ষেত্রে মেম্বারদের একটা ভালো অপরচুনিটিস, আপনার জন্য সবসময় নিউজ আছে, ভালো রিকমেন্ডেশন দেওয়ার জন্য, ভালো রেফারেন্স দেওয়ার জন্য, আম, যে কোনো রকম সহযোগিতার জন্য আমরা আছি। অপরাজিতা দেবনাথ, হ্যালো আপু। অপরাজিতা থ্যাংক ইউ, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। অপরাজিতা জগন্নাথ ইউনিভার্সিটি নিউজ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এবং খুব চমৎকার লিডার। তারা খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে, আমি গিয়েছিলাম প্রোগ্রামটাতে। এবং সে প্রোগ্রামে তারা একটা বইও বের করে বা বুকলেট বের করে, একটা প্রকাশনা। সে প্রকাশনাটাও খুব সুন্দর ছিল, ছোট ছোট কিছু লেখালেখি নিয়ে। অপরাজিতাকে ধন্যবাদ নিউজ জগন্নাথ চ্যাপ্টারটাকে লিড করার জন্য। অপরাজিতা সব শুরু থেকে নিউজ ফ্যামিলি, তো আর বেশি কিছু বলার নাই যেহেতু ঘরের মানুষ। সাকিব চাকলাদার, অসাধারণ আপু, থ্যাংক ইউ সাকিব। ওকে, শিপ্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার স্টুডেন্ট। এভারগ্রিন ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কানিজ, থ্যাংক ইউ আপু ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম, জাস্ট ভেরি ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ সো মাচ কানিজ। আমি আসলে পুরো সেশনে চেষ্টা করেছি নিউজ রিলেটেড, নেটওয়ার্কিং রিলেটেড এবং অর্গানাইজেশনাল স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড, লিডারশিপ রিলেটেড কথাগুলো বলতে। আমি যদিও বর্তমানে জাতিসংঘে কাজ করছি প্রোটেকশন ইউনিটে, কিন্তু এই আমার কাজের জায়গা নিয়ে আমি কিছুই বলিনি। আমার সেশনের উদ্দেশ্য সেটি ছিল না। আমার সেশনের উদ্দেশ্য ছিল নিউজ নিয়ে এবং নিউজের সম্পর্কিত আশেপাশের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলা। তো আমি মনে হয় মোটামুটি নিউজের কাজ, নিউজের উদ্দেশ্য, ভবিষ্যৎ প্ল্যান, সেগুলো নিয়ে কিছু কথা বলতে পেরেছি এবং নিউজ কিভাবে কানেক্ট করে মানুষকে, স্টুডেন্টদেরকে, কেন নিউজ স্টুডেন্টদের জন্য উপকারী সে কথাগুলো বলতে পেরেছি। অমিত কুমার দেব বলছেন, নতুন যারা আইনে পড়ছে তাদের জন্য আপনার পরামর্শ বললে উপকৃত হব। মুনতাসির মাহমুদ, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? ইনবক্স করতে পারেন মেসেজে, আমি মেসেঞ্জার দেখি। তো অথবা মুনতাসির মাহমুদ আপনি নিউজ বাংলাদেশে ইমেলও করতে পারেন। আর যদি সরাসরি কথা বলতে চান ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন, আর আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আমি মেসেঞ্জারে থাকি, অনেক সময়ই আমি রিপ্লাই করার চেষ্টা করি। তারপরও যদি কথা বলতে চান আমি আমার ইমেল আইডিটা দিচ্ছি, আপনারা এই ইমেলে কথা বলতে পারেন, ইমেলে মেল করতে পারেন। আমি যদি নাও দেখি, মেসেঞ্জার যদি কোনো কারণে মিস করি, ইমেল কখনো মিস করি না, তো এটা দেখতে পারেন। আমি আমার ইমেল আইডিটা লিখেছি। অপরাজিতা দেবনাথ, লাভ ইউ আপু, ক্যান নট ওয়েট টু মিট ইউ অল আফটার করোনা। হ্যাঁ, অবশ্যই করোনা, আমরা চাই করোনা পরিস্থিতি ভালো হয়ে যাক, সবকিছু স্বাভাবিক হোক, আমরা সবাই সামনাসামনি আবার দেখা করি। সোনিয়া, থ্যাংক ইউ আপু, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় সময় শেষ, অনেকক্ষণ সময় নিয়েছি, সবাই অনেক বেশি প্রাণবন্ত ছিলেন। ধন্যবাদ, আমার সাথে প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে আপনারা আছেন। আমি আর বেশি কথা না বাড়াই, আপনাদের যাদের লেখালেখি নিয়ে খুব আগ্রহ আছে, ইবনাথ ভুইয়া এডিটর ইন চিফ হিসেবে কাজ করছে, তার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে লেখালেখির ব্যাপারে অনেক পরামর্শ দিতে পারেন। আয়েশা মনি, আসসালামু আলাইকুম ম্যাম, ধন্যবাদ আয়েশা। আয়েশার সাথে সম্ভবত আমার উইন্টার স্কুলে দেখা হয়েছিল, লিবারেশন ওয়ার মিউজিয়ামের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন। আমরা আশা করি সবার সাথে আবার করোনা পরবর্তী পরিস্থিতিতে সামনাসামনি দেখা হবে, সামনাসামনি কাজ করার সৌভাগ্য হবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু জানতে চান, আমার ইমেল আইডি তো আমি দিয়েছি ইতিমধ্যে,
আপনারা সেখানে মেল করতে পারেন, ফেসবুকে থাকি, নক করতে পারেন। আমি খুবই খুবই সহজ একজন মানুষ, খুব বেশি ফর্মালিটিসের দরকার নেই। আমার সাথে আপনারা সহজেই যোগাযোগ করতে পারবেন। আমি মোটেও আনরিচেবল পারসন না। তবে যদি কোনো কারণে মিস করে ফেলে মেসেজ, ক্ষমা করবেন, কারণ অনেক সময় অনেক মেসেজের ভিড়ে মিস হয়ে যেতে পারে। এছাড়া আমি চেষ্টা করি সবাইকে রেসপন্স করার, কোনো কাজের কথা থাকলে অবশ্যই অবশ্যই রেসপন্স করি। আর সবশেষে বলবো, নিউজকে নিয়ে একটা কথা না বললেই নয়। নিউজ যদি কোনো ব্যক্তি হতো, আমার নিউজের কাছে কৃতজ্ঞতা শেষ থাকতো না। নিউজ আমাকে আমাকে আজকের আমি হতে মানে আমি যতটুকু, তার 50 ভাগ মনে হয় নিউজের মাধ্যমে তৈরি, আর 50 ভাগ আমি নিজে যতটা তৈরি। তো আমি নিউজে আসার আগে যতটা না আত্মবিশ্বাসী এবং যতটা না কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং স্কিল, অন্যান্য যোগ্যতা, মানুষ টিম হিসেবে কাজ করার ক্যাপাসিটি, এই সব কিছু নিউজে আসার পরে আমার অনেকখানি ডেভেলপ করেছে। আমি পুরাটা যতটা, তার 50 ভাগ হচ্ছে নিউজের কারণে, আর 50 ভাগ হচ্ছে আমি মানে আগে থেকেই যা ছিল সেটুকু। তো এই এই কারণে নিউজের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমার সময়গুলো, ইউনিভার্সিটির শেষের দিকে সময়গুলো এবং আমার এই কয়েকটা বছরের সময়গুলো অনেক বেশি ফ্রুটফুল আমি বিশ্বাস করি। এবং আমি সে কারণে নিজেকে পরিতৃপ্ত মনে করি যে আমি কিছু ভালো কাজ করতে পেরেছি, সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি, অন্তত পক্ষে কিছুটা হলেও যেন মানুষের কাজে আসে, এটুকু পরিতৃপ্তি আছে। এবং আমার যে আজকের কেরিয়ার, আমি আজকে যে জায়গাটাতে আছি, আমার আগেও যে কেরিয়ারটুকু ছিল, সেটুকুর পিছনেও নিউজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নিউজে কাজ করার সুবাদে যে অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, আমার আজকের প্রফেশনাল কেরিয়ারে সেগুলোই কাজে এসেছে সবচেয়ে বেশি। সে কারণেও আমি কৃতজ্ঞ। যার কারণে আমি সবাইকে বলি কাজটা মন দিয়ে করতে, এবং এই কাজটা করতে করতেই আপনি যে নিজের সাথে নিজের কতটা উপকার করবেন, আপনি আমার মতো 2 বছর পরে এসে বলবেন যে আমি যতটা তৈরি তার অর্ধেকটা আমি আগে ছিলাম, আর অর্ধেকটা নিউজে আসার পরে তৈরি। এভাবে বলতে পারবেন। তবে কাজ করতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে, লেগে থাকতে হবে। তরিকুল ইসলাম, কুমিল্লা ইউনিভার্সিটি থেকে সম্ভবত, অথবা ব্রিটানিয়া, কুমিল্লা থেকে। এটা এটা তরিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ভালো আছি, আজকে বিদায় নিচ্ছি, পরে কোনো এক সময় দেখা হবে। খোদা হাফেজ।